খুব সাবধানী আর উৎসাহী এক মানুষ দীপু। বাবা সরকারি চাকুরিজীবী হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছেন। 3 ভাই আর 1 বোনের মধ্যে দীপু ছিলেন সবচেয়ে চঞ্চল, তবে লেখাপড়ায় বেশ ভালো ছিলেন। ছোটবেলা থেকেই অবসর সময়ে তার মাথায় খেলত বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনা। চেষ্টা করতেন নতুন কিছু উদ্ভাবন করার। সেই চেষ্টা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বগুড়া জেলায় প্রথম হয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ভাই ছিল তার ছোটবেলার আদর্শ ব্যক্তিত্ব। চাইতেন বড় ভাইয়ের মতো একজন সৎ মানুষ হতে। তবে চাকুরি ক্ষেত্রে এসে তার বসের আদর্শ আর ব্যক্তিত্ব তাকে বেশ প্রভাবিত করেছিল। সবসময় চেষ্টা করেন স্মার্ট থাকার। খেতে পছন্দ করেন গরুর মাংস, পোশাকের বেলায় জিন্স আর টি শার্ট। জীবনের কাছে দীপুর খুব বেশি চাওয়া নেই। আপাতত যেমন আছেন এভাবেই যেন বাকি জীবনটা কাটাতে পারেন। এই স্থিতিশীল জীবনে আসার পথে ফেলে এসেছেন এক অস্থিতিশীল জীবন। সেই ফেলে আসা জীবনের বর্ণনা দিতে আজ দীপু হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। কোন জায়গাটায় দাঁড় করিয়ে দেবে? দীপু, আপনি কোথা থেকে শুরু করতে চান? ছোটবেলা থেকেই শুরু করতে যাচ্ছি। জি প্লিজ। আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, কিছুদিন পর পরই বদলি হইতেন। কি করতেন উনি? উনি একটা সরকারি প্রতিষ্ঠানে জব করতেন। আপনি ডিটেল বলতে চাচ্ছেন না? জি, ওকে, ঠিক আছে। তো আমি যতটুকু মনে পড়ে, আসলে ছোটবেলার একটা বাচ্চার জীবনটা বিষণ্ণতা কেন হয় এটা আমি অনুভব করছি। যেহেতু আমাদের মতো ফ্যামিলি যারা বদলির চাকরি করে, একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যখন চলে যায়, কেউ খেয়াল করে না তার বাচ্চাটার মনের অবস্থা কি হতে পারে। জি। যেহেতু ছোটবেলায় তার খেলার সাথীগুলোকে হারিয়ে আরেক জায়গায় চলে যায়, ওখানে গিয়ে নতুন সাথী পেতে অনেক সময় লাগে। পুরাতন সাথীগুলার কথা মনে করে তার কিন্তু ভিতরে একটা সমস্যা কাজ করে, মানসিক অবস্থা, হ্যাঁ, অনেক কিছু হয়ে যায়, যেটা আসলে বাবা মা অনেকেই খেয়াল করেন না একটা। তো আমারও এরকম হইতো। 87-এর কথা। ওই সময় আমরা বগুড়া শহরে, আমার বাবা বদলি হয়ে আসেন বগুড়া শহরে। জি, ওকে। তো এখানে এসে আমার ছোটবেলার খেলার সাথীগুলোকে হারিয়ে ফেলছিলাম। কত বছর বয়স একটু বলবেন? তখন ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়েন আপনি তখন? ওকে। তখন আমি একা একা খুব চলতাম, নতুন কারোর সঙ্গে চলতে পারতাম না। আর একটা কথা বলে রাখি, আমি ছোটবেলা থেকেই খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আমি ক্লাস 7 পর্যন্ত ফার্স্ট বয় হয়েছিলাম। বাহ, চমৎকার। পড়াশোনা করতাম, বাট বগুড়া আসার পর শহরের ছেলেরা যেমন হয়, একটু ঘোরাফেরা এটা করে, বন্ধু বান্ধবদেরকে দেখতাম, আর আমারও ওরকম দিয়ে একটা বন্ধু জুটে যায়। তো আমি তখন ওদের সঙ্গে মিশতে লাগলাম। ফার্স্ট ক্লাস 5-এ থাকতে আমি স্মোকিং করি। প্লাস আমি যেহেতু এখানে যা বলিব সত্য বলিব বলতে আসছি, আমার মনে কোনো দ্বিধা নেই, আমি বলছি। ওই বয়সে তখন আমি যেই এলাকায় ছিলাম সেই এলাকা থেকে ওই এলাকায় যাওয়ার সময়টা হচ্ছে 2 বছর পরে আর কি। তখন আমি ক্লাস 7-এ পড়েন। হ্যাঁ, যেহেতু একটু বড় হয়েছি, ওনার কথাবার্তায় উনি যেহেতু বাম দল করতেন, তাই মার্ক্সবাদ, লেনিনবাদ এগুলোর বই পুস্তক আমাকে দিতেন, পড়তাম, এবং সমাজতন্ত্রের উপর একটা ভালো ধারণা হলো। যে ক্লাস 7-এ পড়া অবস্থায়? জি, আমি লেনিনের বই পড়ছি। ক্লাস 7-এ পড়া অবস্থায় আপনি লেনিন বুঝতেন, মার্ক্সবাদ বুঝতেন, সমাজতন্ত্র বুঝতেন? বই পড়ে, হ্যাঁ, ওদের ছোটদের যে বইগুলো ছিল ওগুলো। জি। ওকে, হ্যাঁ। এবং তারপরেও আসলে কিছুদিন ওনার সঙ্গে ওদের পার্টি অফিসে রেগুলার যাতায়াত শুরু হলো। দীপু, আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে ক্লাস 7-এ আপনি মার্ক্সবাদ বলেন বা কমিউনিজম বলেন, যেটাই বলি না কেন, আপনাকে যেগুলো দেওয়া হচ্ছে বই পড়ে, আপনি কি বুঝতেন? এসেন্সটা আমাদেরকে একটু বলেন যে আপনি ওই সময় ওটা বলতে আপনি কি বুঝতেন? আসলে আমাদেরকে এইভাবে বোঝানো হইতো যে সমাজতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থায় সমাজতন্ত্র বলতে এটাই বোঝা যায় যে এখানে সমাজে কেউ উচ্চ ধনী থাকবে না, আবার কেউ একেবারে গরিব এটা থাকবে না, সবাই সমান, সবাইকে সমান বন্টন করে দেওয়া হবে এবং সবাই সমান অধিকার বহন করবে। কারেক্ট। এই জিনিসগুলো স্বাভাবিক বোঝা যায়, ক্লাস 7-8-এ পড়া ছেলেরা বুঝতে পারবে যে এগুলো, এই মেসেজগুলি আপনাদেরকে দেওয়া। হ্যাঁ, আর এই জন্যই আসলে আগ্রহটা বেশি ছিল। তারপর থেকে রেগুলার পার্টি অফিসে যেতাম। পরিবার থেকে সাপোর্ট করতো এই ধরনের রাজনীতি করা? এই বয়সে রাজনীতি করার সাপোর্ট করতো না, বাট ওই ভাইয়াদের, ওই ফ্যামিলির প্রতি আমার পরিবারের অনেক ফেথ ছিল যে এরা কখনো আমার ছেলেটাকে খারাপ করবে না, বিশেষ করে ওই ভাইয়াটার জন্য। আচ্ছা, তারপর এই জন্য উনি খুব ভালো ছেলে ছিল। তারপরে কিছু হইলে ভাইয়া বলতো, আগেই বলে নিত যে দীপুকে আজকে নিয়ে যাচ্ছি, আজকে দেরি হইতে পারে, একটা মিটিং আছে। যেমন আমি বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধ্যার পর বা হয় না, রাত 8টা-9টার পরে বিভিন্ন এলাকায় দেয়ালে চিকা
লাগানো, পোস্টার লাগানো, মানে পার্টির জন্য যে বক্তব্যগুলো এগুলো করতাম তখন থেকেই। আচ্ছা, পরবর্তীতে বগুড়া শহরের বিভিন্ন পাড়ার মহল্লার ছেলেদের সঙ্গে পরিচয় হয়ে গেল রাজনীতির সুবাদে। হ্যাঁ, এই জন্য ওখানে দেখা যাচ্ছে এখানে ভালো খারাপ অনেক ছেলেরাই থাকে। যখন ওইভাবে চলতে লাগলো, একটা সময় আসলো বগুড়া আজিজুল হক কলেজের জিএস প্রার্থী আমাদের একজন বড় ভাই, ওনার জন্য প্রতিদিন কলেজে মিছিল টিছিল করতে হবে। ক্লাস 7 পড়া অবস্থায় আপনি ওনার সাপোর্টের জন্য শুধু 7 না, কলেজের ছেলেরা বাইরের ছেলেরা সবাই পুরো পার্টিতে যারা কাজ করছে সবাই মিছিল করবে। হ্যাঁ, ওকে, সেই ক্ষেত্রে আমাকেও যেতে হতো। আমারও 2-4টা বন্ধু বান্ধব নিয়ে যেতাম, চল আজকে মিছিল করতে হবে কলেজে। জি। একটা সময় দেখা গেল যে ভোটের কাছাকাছি সময় চলে আসছে, ওই সময় কিছু বড় ভাইয়েরা তাদের ব্যবহারের জন্য হোক আর যেভাবেই হোক, আমরা যারা ছোট ছিলাম, বিশেষ করে আমার কথা বলবো, আমাকে ওই প্রথম আমি আগ্নেয়াস্ত্র চোখে দেখি, আমার কাছে একটা টুটু বোর্ডের রিভলভার দেওয়া হয়। টুটু বোর্ড রিভলভার? জি। ওকে, আপনার হাতে তুলে দেওয়া হলো? হ্যাঁ, আমাকে বলা হলো আপনি আমাকে একটু প্লিজ ডিসক্রাইব করবেন। দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। আপনি যে রাজনীতি যেখানে গেলেন সেই জায়গাটাতে আপনাকে যে ফিলোসফি গুলো শেখানো হচ্ছিল সেগুলো মানবতার কথা বলে, সমাজের কথা বলে, এবং যেই রাজনীতির আপনি কথা বলেছেন পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট পলিটিক্যাল এথিক্স নিয়ে এই রাজনীতি চলে, এবং আপনি যাদের সাথে মিশেছেন তারা যে ফিলোসফি গুলো আপনার কাছে ছড়িয়ে দিয়েছে সেটা ট্রু, ইন্টারন্যাশনালি ট্রু, মার্ক্সবাদ কিংবা লেনিনবাদ এগুলো ট্রু। কিন্তু কথা হচ্ছে যে কোন একটা সিচুয়েশনে গিয়ে আপনি দেখলেন সেই সব বড় ভাইরাই আপনার এই অপ্রাপ্ত বয়সে, আমরা বলতে পারি ক্লাস 7 পড়েন, সেই বাচ্চার বয়স কতই হতে পারে, খুব বেশি 12 থেকে 13 বছর বয়স, সেই সময়ে কলেজের জিএস মানে জেনারেল সেক্রেটারি নির্বাচনে আপনার হাতে প্রথম আগ্নেয়াস্ত্র তুলে দিচ্ছে। আমি একটু ডিটেল জানতে চাই কিভাবে জিনিসটা হলো। জিএস যিনি হবেন প্রার্থী, উনি সরাসরি আমাকে দেননি, ওনারই সঙ্গের বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের নাম আমার এখন মনে নাই, ওনারা বললেন যে আজকে সম্ভবত নির্বাচনের আগের দিন যেটা হয় স্বাভাবিকভাবে, যদি গন্ডগোল হয় সেক্ষেত্রে এগুলা ইউজ করতে হবে, এই ধারণা থেকে। এবং শুধু আমাদের এই পার্টিটাই না, প্রায় সবাই কলেজের আমি দেখতাম এরকম গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকলে আগেই অস্ত্র, গোলা বারুদ, বোম টম এগুলো আগেই রেডি করে রাখা হইতো। আচ্ছা, সেগুলো নিরাপদ মনে করতো যারা আমাদের মতো ছোট ছিল এদের কাছে রাখার জন্য। ওকে, তার মানে এদেরকে কেউ সন্দেহ করবে না, এবং যে কারণে আপনাদের কাছে এটা করা হতো। হ্যাঁ, ওকে। আমি এই পর্যায়ে শ্রোতাদের মুখোমুখি হতে চাচ্ছি। প্রিয় শ্রোতা, একটা এসএমএস পোলে যেতে চাই। আমরা এখানে কোন রাজনৈতিক দলকে দোষারোপ করব না, এবং একইভাবে কোন রাজনৈতিক পক্ষ বিপক্ষ নিয়ে আমরা কোনো কথা বলছি না। ওর ছোটবেলাতে একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় গিয়ে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আমাদের এখানে কোন পারিপার্শ্বিক অবস্থাকে বা কোন ধরনের কাউকে কিন্তু অ্যাকিউজ করাটা আমাদের মূল লক্ষ্য না, এবং ও যে রাজনীতির সাথে করে পৃথিবীর বেস্ট পলিটিক্যাল ফিলোসফি নিয়ে সেই রাজনীতি চলে। আমি নিজেও যেটার অনেক বড় ফ্যান। কিন্তু কথা হচ্ছে যে যারা এই এথিক্সকে নিয়ে চলেন তারা যে এই রাজনীতিকে পুরোপুরি ধরতে পারবেন এমন কোনো কথা নেই, তারা যে এই রাজনীতির সত্যিকার অর্থেই ফিলোসফি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এমন কোনো কথা নেই। এই রাজনীতির মধ্যেও হাজার রকমের বিভাজন রয়েছে, হাজার রকমের অনৈতিক কার্যক্রম রয়েছে। যাই হোক, প্রশ্ন হচ্ছে যে ও যেটা বলেছিল যে বড় ভাইরা যে খারাপ কাজটা করত সেটাতে ছোটদেরকে ব্যবহার করা হতো এই অর্থে যে ছোটদেরকে কেউ সন্দেহ করবে না, সুতরাং ওদের কাছে আগ্নেয়াস্ত্র রাখো কিংবা বোমা রাখো বা যেটাই রাখো না কেন, ওখানে রাখা মানে হচ্ছে সেফ। পলিটিক্যাল এই যে ফিলোসফি বা স্ট্যান্ডবাজি, এটাকে আপনি বিলিভ করেন কিনা, এটা রাজনীতিতে করা হয় কিনা? যদি আপনি মনে করেন যে হ্যাঁ রাজনীতিতে এটা করা হতে পারে বা ও যেটা বলেছে সেটা আসলেই সত্য, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি আপনি মনে করেন যে না, ও যেটা বলছে সেটা একটা চাপাবাজি এবং এটা কোনোভাবেই সত্য না, তাহলে আপনি লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন জলদি 8920 নম্বরে। একটু পরে আমরা জানিয়ে দেবো রেজাল্ট আসলে কি, এবং এসএমএস পোলের রেজাল্ট নিয়ে কাজ করছে আর যে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। তারপর যে অস্ত্রগুলো আসলে আমাদেরকে কখনো প্রশিক্ষণ দেওয়া হতো না, এভাবে চালাইতে হয়। এখন আমি যেটা বুঝি, অতটুকু বাচ্চাদের হাতে কেন রাখা হইতো, হাত বাড়ালেই যাতে পায় মারামারির সময়, গন্ডগোলের সময়, তখন হয়তো আমাদের কাছ থেকে নিয়ে নেবে। বাট আমার ওই সময়ের ঘটনায় মারামারি হয়নি, গন্ডগোল হয়নি, বিধায় জিনিসটা আমার কাছেই থেকে যায়। ওকে, এবং পরের দিন ওটা আমি জমা দিই। ওকে, ওটা বৈধ ছিল কি অবৈধ ছিল হ্যাঁ জানি, এখন তো বুঝেন সেটা অবৈধ ছিল। রাইট। ওকে, তারপর এভাবে চলতেছিল। এটা আমি সন্ত্রাসী কর্মকাণ্ডই মনে করি। আমার জন্য ওইখানে আসলে এইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে হ্যাঁ মাঝে মধ্যে হয়তো কোনো কিছু অল্প কোনো কারণে, রাজনৈতিক কারণে, তখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল আমার যতটুকু মনে পড়ে। ওই সময়ে আমাদেরকে দিয়ে অনেক সময়
বোমা ককটেল এগুলা বিভিন্ন মোড়ে বা ইয়াতে মেরে আসতে বলা হইতো। এটা অবশ্য যৌথ, তখন তো আন্দোলনটা চলছিল এরশাদ বিরোধী, সব পার্টি, বাম দল, ডান দল, সবাই মিলে একসঙ্গে আন্দোলন করে এটা করতে। হ্যাঁ, এখানে যত রাজনৈতিক দল আছে তারা সবাই মিলে এগুলা করতো। এইভাবে ছোটখাটো সন্ত্রাসী বলবো, এই সন্ত্রাসী কাজগুলো আমি করতাম। আপনি নিজে হাতে কখনো এরকম করেছেন? হ্যাঁ, আমি ককটেল করেছি, সেটা সরাসরি এইভাবে না, দেখা যাচ্ছে 3 তলা কি 5 তলা বিল্ডিং এর উপর থেকে আপনি ফেলতে হইতো আমাদের কয়েকজনকে। প্রথম যেদিন আপনি ফেললেন এভাবে, আপনি তো দেখলেন যে নিচে কি ওটা কি হয়, আপনার ফিলিংসটা কি ছিল? জাস্ট ওই সময়টাকে মনে করে আপনি ফিলিংসটা বলতে পারেন? যারা ছোট আছো এখানে এবং যারা শুনছো, যারা এই স্টেজে আছে, আমরা বিশ্বাস করি অনেক ছেলে মেয়ে এই অনুষ্ঠানটা শোনেন, এবং যে বয়সের গল্পটাও বলছে, ক্লাস 7-এ পড়া একটা ছেলে, বয়স হচ্ছে 12 বছর। আমরা এরকম ঘটনা অনেক পাই, 12 থেকে 13 বছরের কিশোররা এরকম কাজ করেন। তারা আজকে জেবিএসবি শুনছো, দেখো এই ফিলিংসের সাথে তোমার ফিলিংসটা মিলে যায় কিনা। আপনার ফিলিংসটা সেই মুহূর্তে কি হতো? হ্যাঁ, তখনকার ফিলিংস মনের মধ্যে অনেকটা ভয়। আসলে যে আমি এটা তো আসলে কোনো, আমি এখন যেটা বুঝি, এটা তো আসলে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, যে এটার একটা সেফটি কোনো কিছু আছে, যেগুলা বিভিন্ন সামরিক বাহিনী বা অন্যান্য ইয়ারা ব্যবহার করে। এদের একটা অবশ্যই সেফটি কোনো কিছু থাকে, সেফটি আছে, ট্রেনিং আছে। হ্যাঁ, বাট এরা তো নর্মাল একজন মানুষ তৈরি করে, যে কোনো মুহূর্তে বানানোর সময় ফুটে যেতে পারে, যিনি ক্যারি করছেন সেখানেও ফুটে যেতে পারে। একটা ভয়ানক একটা ব্যাপার। আপনি নিজে ভয় পেতেন নাকি আপনার খুব ভালো লাগতো যে পুরো এলাকাটা ত্রাস সৃষ্টি করে দিলাম? হ্যাঁ, এটা বলছি যে এটা যখন বহন করি বা নিয়ে যাব, নিচে থেকে আমাকে 5 তলায় উঠতে হবে, এই সময় যদি ফুটে যায় তখন নিজের কাছে ভয় লাগতো। আবার যখন এগুলা থ্রো করতাম, ব্লাস্ট করতাম, তখন খুব একটা নিজেকে বিশাল নেতা মনে হইতো, যে আমি কিছু একটা হয়ে গেছি, আমি কাউকে ভয় পাই না, এইরকম ফিলিংসটা আসতো। ওকে, এই জন্যই বললাম যে দেখো তোমার ফিলিংস এর সাথে এই ফিলিংসটা মিলে যায় কিনা, এবং এই মানুষটা আজকে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে স্বীকার করছে যে জীবনের চরম ভুলগুলো ছিল এগুলা। আমরা তো শুধু করেছি মাত্র, আমরা ঠিক জানি না শেষ পর্যন্ত আমরা কোথায় যাব। এসএমএস পোলের রেজাল্ট চলে এসছে, চলুন কম্পিউটার কি বলছে, কত শতাংশ মানুষ এটা বিলিভ করে, কত শতাংশ মানুষ এটা বিলিভ করে না, আমরা এই মুহূর্তে একটু জানবো। Yes, 97%. No, 2%. No comments, 1%. কম্পিউটার বলছে যে 97% মানুষ বিলিভ করেছে যে ছোটদেরকে ভাবে রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্নভাবেই বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে, এবং 2% মানুষ বলছে যে নো, এভাবে ব্যবহার করা হয় না, আর 1% বলছে নো কমেন্টস। আমরা সামনের দিকে যেতে চাই গল্পে। হ্যাঁ, তারপর এই সময় একটা কথা না বললে নয়, যে এই কর্মকাণ্ডগুলো কিছু কিছু কথা আমার পরিবারের মধ্যে ছড়াই গেল, যে না, এ শুধু রাজনীতি করে না, মিছিল মিটিং করে, মাঝে মধ্যে বোমা টোমা নিয়ে বেড়ায়। যেহেতু আমার ফ্যামিলিটা সবাই শিক্ষিত ফ্যামিলি, সেহেতু এটা তারা কখনোই মেনে নিতে পারেনি। আমি 3 ভাইয়ের মধ্যে ছোট, বড় ভাইয়ারা তো সবাই খুবই ভদ্র, অনেস্ট। আমি একটু প্রেসারে পড়ে গেলাম, বাইরে সহজে যেতে দিতেন না। এর মধ্যে বাবা বাধ্য হইলেন তার হেড অফিসে কন্ট্যাক্ট করে বদলি নেওয়ার জন্য। ওকে, আমরা বদলি হয়ে চলে গেলাম ঈশ্বর দিতে। এখান থেকেই আসলে আমার অন্য যে কর্মকাণ্ডগুলো শুরু। এই টার্নটা একটু হলেও চেঞ্জ হয়ে গেল। জি, তারপর আমি ওখানে যে ক্লাস 9-এ ভর্তি হলাম, এখানে আমি মেয়েদের প্রতি কেমন জানি অ্যাট্রাক্টেড হয়ে গেলাম। অ্যাডিক্টেড বলতে আপনি একটু দুর্বল হলেন, তাই তো? রাইট। ক্লাস 9-এ, নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, ক্লাস 9টা হচ্ছে অ্যাডোলেসেন্স, আমরা যেটা বলে থাকি বয়ঃসন্ধিকালের শুরু। এই বয়স সেটা খুবই স্বাভাবিক, তবে অ্যাডিক্ট শব্দটাও ব্যবহার করেছি, সেটা নিয়ে আমরা জানি না ও সামনের দিকে কি বলতে চাই। তবে মেয়েদেরকে ভালো লাগা, একটা মেয়ের একটা ছেলেকে ভালো লাগা, এবং শারীরিক পরিবর্তন আসা, নিজের পার্সোনালিটির মধ্যে পরিবর্তন আসা, এটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ এটা বয়ঃসন্ধিকাল। তারপর তো আরেকটা জিনিস আমার মধ্যে কাজ করতো এই এলাকায়, যে আমি যেহেতু একটা বড় শহর থেকে ওখানে গেছি, আমার চাল চলন, আমার উঠা বসা, কথাবার্তা সবকিছুই ওদের সামাজিকতার থেকে একটু ডিফারেন্ট ছিল। দেখতে পাচ্ছেন আমার চেহারা কিন্তু ভালো না, বাট আপনার চেহারা যথেষ্ট ভালো, ইউ আর ম্যানলি, বাট স্মার্টনেসটা বেশ ভালো ছিল। এই জন্য মেয়েরা বিশেষ করে পরিচয় হওয়ার জন্য ইয়া করতো। এভাবে আসলে মেয়েদের প্রতি আকর্ষণ বাড়ে। একটা মেয়ের কথা বলতে হয়, আমরা কলোনিতে থাকতাম, আমার বাবা ওইখানে স্টেশন ইনচার্জ ছিলেন। ওকে, যেহেতু ইনচার্জ, সেই হিসেবে ইনচার্জের কোয়ার্টারটা এক
একবারে সেপারেট ছিল। আর এই সময় রাজশাহী থেকে এক ভদ্রলোক, আমার বাবার কলিগ, উনি বদলি হয়ে আসবেন, এটা জানতে পারলাম। মানে অফিসিয়ালি লোকজন বলল যে এরা তো আসবে, এদের তো কোয়ার্টার অ্যালট নেই, আর ওদের ছোট ফ্যামিলি, তো আপনাদের বাসায় কেউ নাই, আপনাদের একটা রুম ওদেরকে দিয়েন কিছুদিনের জন্য, যখন অ্যালট হয়ে যাবে তখন চলে যাবে। তার একটা মেয়ে আছে, মেয়েটা ওখানে খুব টিচিং এর মধ্যে পড়তেছে, ছেলেরা অনেক টিচ করে। আচ্ছা, ইফটিস যেটা, হ্যাঁ, এই জন্যই তারা জরুরি ভাবে এখানে চলে আসতেছে। এই পয়েন্টটা আমাকে খুব ইয়া করছে। তাহলে এমন কি সুন্দরী মেয়ে যে চলে আসতেছে ভয়ে, তাও আমার বাসায় আসবে, এবং ইফটিসের ভয় চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, না জানি কত সুন্দরী, তাই তো, না দেখে। আচ্ছা, এবং না দেখে আসলে সত্য কথা তখন একটা মনের মধ্যে কাজ করছে, এই মেয়ের সঙ্গে যদি প্রেম করতে পারতাম তাহলে হয়তো আরো ভালো হতো। না দেখেই ভালোবাসা শুরু করলাম, কবে আসবে কবে আসবে, অপেক্ষার প্রহর। তারপর একদিন ওরা আসলো, এসে একদিন বিকেলে দেখতে পারলাম যে দুজন মহিলা, একটা ছোট বাচ্চা আমাদের বাসার বারান্দায়, আমি বাইরে ছিলাম, তো বুঝতে পারলাম বোধহয় ওরা আসছে। তো দেখতে পাচ্ছি একজন মহিলা যিনি আমার আন্টি হবেন, সে শাড়ি পরে আছেন, আর একটা মেয়ে 3 পিস পরা, বাট বেশ ফ্যাট মোটা, বয়সটাও অনেক বেশি বেশি মনে হচ্ছে। একে আমি তো মানে মনটাই কষ্টে মানে ইয়ে হয়ে গেল, এটা কি? আপনি যাকে চিন্তা করেছিলেন তার ধারে কাছেও সে নেই মনের দিক থেকে, বাট আমি বিশ্বাস করতে পারছি না, একে ইফটিজিং কে করবে। আর তখনই সে আন্টি পরিচয় করে দিল, এটা আমার ছোট বোন, তোমার ছোট খালা হবে। ওকে, তখন মনে অনেক শান্তি পাইলাম যে না, এটা তার মেয়ে না, এটা মেয়েটার খালা। ওকে, তার মানে মেয়েটা এখন পর্যন্ত আপনি জানেন না মেয়েটাকে কোথায় আছে? তা আমি সরাসরি আন্টিকে জিজ্ঞেস করলাম, আপনার মেয়েটা কোথায় সরাসরি? সেহেতু সে নানির বাড়িতে সরাসরি চলে গেছে, এখানে আসেনি, পরে আসবে। ওকে, তো ভাবলাম যে না, মনে হয় আমার মনের আশা পূরণ হবে, মনে মনে ভালোবাসতে লাগলাম। জি, একদিন চলে আসলো সেই মেয়েটা। আসার পরে কি হলো আমরা একটু পরে জানবো, তবে তার আগে বলে নিই, প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 রবিবারের রাতে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজি কিবরিয়ার টিম, আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং রয়েছে আমাদের সঙ্গে দীপু। দীপু তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছে। দীপুর মতো যদি আপনিও আসতে চান, আপনি যদি এসে আপনার জীবনের ভুলগুলো, অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে টেক্সট করবেন। আমাদেরকে টেক্সট করবার নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমাদের যারা টিম মেম্বার রয়েছেন JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব, তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং দীপু নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে ওখানে আসতে পারেন, কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm 89.2। আমি আবারও বলছি, www.facebook.com/abcradiofm 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ দীপু, মেয়েটি আসলো, তারপর? হ্যাঁ, আমি যেভাবে কল্পনা করেছি ঠিক সেই রকম না হলেও অনেকটা সুন্দর। ওকে, তো মেয়েটাকে তো কিভাবে আমার মনের কথা প্রকাশ করতে পারলাম না। এই সময়ের মতো মোবাইল তখন ছিল না, যদি মোবাইল থাকতো হয়তো মোবাইলে আমরা একটা সুইট রোমান্টিক সিচুয়েশনে রয়েছি, আমরা ঠিক জানি না এটার পরিণতি শেষ পর্যন্ত কি। তারপর এভাবে চললো, তাদের পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ হলাম, ওদের সঙ্গে ওর নানি বাড়িতেও গেলাম। মেয়েটার নাম কি আমরা জানতে পারি যদি আপনার সমস্যা না থাকে? অনি। অনি, ওকে, তারপর? অনির নানি বাড়িতে গেলাম আমরা, ওদের সঙ্গে আমি একা গেলাম, ওদের মামাদের সঙ্গে সবার সঙ্গেই আমার আবার পরিচয় হলো, একটা পারিবারিক ভালো রিলেশন হয়ে গেল।
বাট কখনোই সাহস করে মেয়েটা আমাকে কখনোই বলেনি আই লাভ ইউ, আমিও কখনোই তাকে বলতে পারিনি ওই সময়টাতে। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি যে রাজনীতির মধ্যে ছিলেন ক্লাস 9 পর্যন্ত Right. বগুড়াতে, জি সেই লাইফ থেকে কি আপনি এখন একেবারে পুরোপুরি ডিটাচড? হ্যাঁ, এই মুহূর্তে আসলে এমন একটা এলাকায় চলে আসছি, মফস্বল এলাকা, যেখানে এই রাজনীতির কোনো ছায়াও নেই। ছায়া না, এরা বুঝবেও না এই রাজনীতি কি জিনিস। ওকে, ফাইন। তারপর দেন আমার এসএসসি রেজাল্ট হলো, মোটামুটি রেজাল্ট ভালো হইলো। তারপর পলিটেকনিকে ভর্তি হলাম, যে সরাসরি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া টাফ ব্যাপার। পলিটেকনিকের মাধ্যমে ওখানে পাশ করার পর ডুয়েটে চান্স নেওয়ার আছে, সুযোগ আছে, ওভাবে যদি যেতে পারো। তো রাজি হয়ে গেলাম। তো ওখানে ভর্তি হয়ে, যেহেতু পাবনা জেলা শহর, জি ওখানকার পরিবেশটা আবার অন্যরকম, একটু শহুরে মানসিকতা সবার। জি বেশ সবাই ছাত্ররা রাজনীতি করে, পড়াশোনা করে, সব পরিবেশটা একটু ভিন্ন তার মধ্যে পেলাম। তো ওখানে যাওয়ার পর আমার যেহেতু ছোটবেলায় ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়ে গেছি, আমার কলেজের ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হইতে বেশি সময় লাগেনি, যেহেতু মিছিল মিটিং এগুলো করার মোটামুটি অভিজ্ঞতা আগেই হয়ে আছে, এবং অল্প সময়ে একটা পোস্টও পেয়ে গেলাম কলেজ সংসদে। ওইখানে যে রাজনীতি আপনি করলেন, সে রাজনীতি কি আপনার এই আপনি যে আগে রাজনীতি করতেন সে রাজনীতি ছিল নাকি অন্য রাজনীতি? না না, এটা সম্পূর্ণ ওখানকার যেটা প্রভাবশালী রাজনীতি সেটার সঙ্গে সম্পৃক্ত হলাম। এখানে আমি নাম উল্লেখ করছি না কোন দল। ওকে, কোন দলের ছিলেন সেটা আপনি নাম উল্লেখ করছেন না, কিন্তু আপনি আমাকে বলেন যে ফিলোসফি নিয়ে আপনি ছোটবেলায় রাজনীতি করতেন, সেই ফিলোসফির সাথে এই রাজনৈতিক ফিলোসফির কোনো মিল কিংবা অমিল ছিল কিনা? নাই, আমার মানে এটা আসলে দুটো পার্ট হয়ে গেছে। একটা মনের ভিতরের যেটা সেটা তো রয়েই গেছে, সে মার্ক্সবাদ লেনিনবাদের যে তত্ত্বগুলো, কিন্তু আপনি পাবনা এসে আপনি এগুলোর সঙ্গে আমি জড়িত হতে পারতেছি না, যেহেতু এটা মানে লোকাল রাজনীতিটা অন্যরকম। ওকে, ফাইন। তারপর জাস্ট যে রাজনীতিটা একটু প্রভাবশালী, সেই দলের সাথে আপনি কাজ করা শুরু করলেন? যোগ দিলাম, এবং সেই দলের পক্ষ থেকেই আমি ছাত্র সংসদের সদস্য হলাম। নেক্সট বছর যে হোস্টেলে থাকতাম, আমি তো হোস্টেলে থাকতাম, জি, হোস্টেল কমিটির সভাপতি নির্বাচিত হই। ওই সময় বেশ ভালো বক্তৃতাও দিতে পারতাম, বেশ পপুলার হয়ে গেলাম কলেজে। এবং এই পপুলার হওয়ার কারণে যেটা কলেজ রাজনীতির বাইরে যেটা আছে শহরের রাজনীতি, মূল রাজনীতি বিভিন্ন দলের, এদের মধ্যে চলাফেরা করতে হয়, জি, পার্টি অফিসেও যেতে হয়, অমুক সংসদের অমুক আসছে কলেজের, এভাবে পরিচিত হইতে লাগলাম। এতে দেখা গেল কি প্রতিপক্ষ হওয়া শুরু হলো। এতদিন কোন রাজনৈতিক প্রতিপক্ষ বলতে কিছু জানতাম না, কলেজে এইভাবে প্রতিপক্ষ শুরু হলো। কোনো দিন মনে হয় যে এরা আজকে আমাকে হামলা করতে পারে, সেদিন আমরা চলে যেতাম বাইরে, কোনো সাধারণ ছাত্রের বাড়িতে চলে যেতাম, যে চলো তোমার বাসায় আমরা থাকবো, লুকিয়ে থাকতেন একদম। হ্যাঁ হ্যাঁ, এইভাবে শুরু হলো। তখন থেকে কলেজের আর্মস যেগুলো ইউজ করে মানুষ, ছোটবেলায় যেগুলো আমাকে দিয়ে করানো হয়েছে, ওইখানে যে বাস্তবে নিজেরা করা শুরু করলাম। কি ধরনের আর্মস ইউজ করতেন? খুব বড় মাপের কোন আর্মস না, ছোট পিস্তল, দেশীয় পিস্তল, পাইপ গান, বোমা টোমা যেগুলো ককটেল বলা হয়, এগুলোই মাঝে মাঝে চার্জ করতে হতো। এটা কি প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্যই ব্যবহার করতেন? রাইট। ওকে। এবং সম্ভাবনা থাকতো যখন মারামারি বা এই ধরনের কলেজে গন্ডগোল হবে, তখন এগুলো আমাদের সবাই, যেগুলো ছেলেরা ছিল সবাই মিলে এগুলা করতাম। এক্স্যাক্টলি, প্রভাব বিস্তার করার একটা ব্যাপার, তাই তো? ক্যাম্পাসে আপনারাই প্রভাবশালী থাকবেন, হলের দখলের ক্ষেত্রে আপনারাই প্রভাবশালী থাকবেন, অন্য এলাকার মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আপনাদের সামনে, হ্যাঁ, বা করার চেষ্টা করলে তখন তাকে দাবিয়ে রাখা হবে। এইভাবে চলতো। আবার ওরাও কোনো কোনো দিন দল বল যখন ভারী হয়ে আসতো, তখন আমরা আবার গা ঢাকা দিতাম। এভাবেই চলছিল রাজনীতি, ছাত্র রাজনীতি। পড়াশোনা আসলে তখন মোটামুটি গোল্লাই গেছে বলতে গেলে। জি, আমি এত ভালো সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, শেষ মানে এসএসসি পর্যন্ত ভালো ছিল। এসএসসি তে আমি স্টার মার্কস পাই, তখন ছিল না। আপনার গ্রুপ কি ছিল? সায়েন্স। সায়েন্স থেকে আপনি স্টার মার্কস। ওকে, জি। তারপর থেকে কলেজ লেভেল থেকেই আমার রেজাল্ট খারাপ হতে লাগলো। ফোর্থ সেমিস্টারে আমি একেবারেই রেফার্ট সহ পাশ করতে পারলাম না। তার মানে এই যে রাজনীতি, পলিউটেড রাজনীতি, সেই রাজনীতি আপনার লেখাপড়ার 12টা বাজিয়ে দিল। হ্যাঁ, যেটা বড় ভাইয়া বা বাবার আশা ছিল আমাকে ওখান থেকে ডুয়েট করাবেন, অন্যান্য জায়গায় ভর্তি করাবেন, সে আশা তাদের মাটি করে দিলাম ওখানে। পরিবারের কি আপনি একমাত্র ছেলে সন্তান ছিলেন? না, আমি এর আগেও বলছি একবার যে আমরা 3 ভাই 1 বোন। আপনি বড় ছিলেন? আমি ছোট। আমার বড় 2টা ভাই এবং
আমার ছোট একটা বোন। আপনি এর আগেও একবার বলেছেন, আর একবার আমরা আমাদের শ্রোতাদেরকে মনে করিয়ে দিলাম এই জি। পজিশনের স্বার্থে। জি। ঠিক আছে, তারপর? তো সবার বড়দের সবার আশাটাই আমি যখন রেফার্ট খেলাম নিজেও একেবারে হয়ে গেলাম, কারণ আমার আগে আত্মবিশ্বাস ছিল যে আমি অল্প পড়াশোনাতেই রেজাল্ট করতে পারি। হঠাৎ করে কেন জানি আমি পরীক্ষা দিতে যখন যাই তখন সবই এলোমেলো হয়ে গেছে, কিছুই জানি না, কিছুই বুঝি না। আর ইঞ্জিনিয়ারিং লেভেলের পানে লেখার মতো কোনো পরিস্থিতি নাই, এগুলো সম্পূর্ণ গাণিতিক অঙ্ক করেই সঠিকটাই করতে হবে, যার জন্য আসলে কিছু করতে পারিনি। আর বড় ভাইয়া তখন আমার কলেজে আসেন, শিক্ষকদের কাছে শুনতে আসেন আসলে ব্যাপারটা কি। শিক্ষকরা একটু নেগেটিভ ভাবে বলছে তো রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে, পড়াশোনা করে না, আপনারা বরং এই বছরটা সে নিচের ক্লাসেই থাকুক, অর্থাৎ আমার সেশনটা চেঞ্জ হয়ে যাক, আমি আমার নিচের সেশনের সঙ্গে পড়বো। আমার মানসিক ভাবে একটু ভালোই হলো, যেহেতু কলেজে আরো একটা বছর থাকতে পারবো। আমার রাজনৈতিক ইয়ারটা অনেকেই করে, যেটা বছরের পর বছর থেকে যায়, পাশ করে না, এভাবে চলছিল। এর মধ্যে যে ঘটনাটা, আমি যাকে না দেখে ভালোবাসছি, অনির বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে গেল কত বছর বয়সে? আমি যখন 4th সেমিস্টার, ও তখন মনে হয় এসএসসি পরীক্ষা দিয়েছে। তার মানে তো ওর বিয়ের বয়সই হয়নি সেই সময়টাতে, 18 বছর তো হয়নি। হ্যাঁ, কেন দিয়েছে এটা আমি আসলেও জানি না, যেহেতু তার বাবা চাকরিজীবী, আমার মনে হয়নি সে এত তাড়াতাড়ি বিয়ে দিত। কেন দিছে জানি না, জাস্ট যেটা আননোন ছিল, আমার ওই ঈশ্বরদীর যত বন্ধুরা ছিল তারাও আমার সঙ্গে এইভাবে বিট্রে করলো যে কেউ আমাকে একবারের জন্য জানায়নি ওর বিয়ে হয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়া করে বিয়ে দিছে। আর না জানানোর কারণ, ওর বাবা মা সবাইকে, আমার বন্ধু বান্ধবকে রিকোয়েস্ট করছে দীপু যেন না জানে, যেহেতু আমি রাজনীতি করে, জানে যে বাসায় আসলে ও যেটা বলবে সেটাই হবে, বিয়েটা বন্ধ করে দিতে পারে, এই জন্য হয়তো জানাইনি। বিয়ে হয়ে যাওয়ার পরের দিনই আমি জানতে পারছি। জানার পর তখন আমি ছিলাম পাবনা স্টেডিয়ামের কাছে, বন্ধুদের সঙ্গে বোধহয় আড্ডা দিচ্ছিলাম, ওই সময় জানতে পারি। জানার পরে আসলে আমার তখন মানসিকতাটা অন্যরকম হয়ে গেছে। এটা আর একটা ফিলিংস, এটা রাজনীতির বাইরে, সবকিছুর বাইরে একটা ভালো লাগার ফিলিংস যেটা হয়, সে ভালোবাসাটা ধ্বংস হয়ে গেলে যেটা হয়, এরকম একটা ফিলিংস আসলো। কেন জানি বুকটা ফেটে কান্না আসলো, কি যেন আমার নাই, সব হারাই গেল। কিভাবে হারাইলো, কেন হারাইলো, আমি কি দোষ করছি, এই ধরনের অনেক প্রশ্ন মনের মধ্যে জাগলো। না, আমি কি তাহলে ওকে ভালোবেসে ভুল করছি, আমার সঙ্গে এভাবে বেইমানি করলো, এভাবে চিন্তা। ও কি আপনাকে ভালোবাসতো? আসলে আমি ওকে ভালোবাসতাম এটা ওকে কখনো বলা হয়নি। ও আপনাকে ভালোবাসতো, বাট আমাদের দুজনের আচরণেই সবসময় প্রকাশ পেয়েছে দুজন দুজনকে পছন্দ করি। ও কখনো আমাকে কোনো কিছু ছেড়ে খাইতো না, ওদের ভালো মন্দ যাই হতো আমার জন্য রেখে দিত, 7 দিন হলেও রেখে দিত, যাতে প্রকাশ পায় সে আমাকে ভালোবাসে। বাট বলার সুযোগ হয়নি, শুধু মুখের কথাটুকুই বাকি ছিল। রাইট। ওকে, তারপর তো আমি খুব বড় একটা শক পাইলাম ওখানে। সাথে কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা বলল চল ঠান্ডা করে দিই, তোর মাথা গরম হয়ে গেছে। পরে স্টেডিয়ামের গ্যালারিতে উঠলাম, গ্যালারিতে বসলাম। সেদিন আমি ফার্স্ট, এর আগে 2-1 দিন ফেন্সিডিল খেয়েছি, কিন্তু ড্রিঙ্কস করিনি কখনো। সেদিন ওরা কোত্থেকে যেটা বলে হুইস্কির বোতল এনে আমাকে খাওয়ানো হলো, আমিও নিজে ইচ্ছে খাইলাম। এবং সামনে যে ধরনের নেশা ছিল সেদিন পুরাপুরি খেয়েছি, হুইস্কি খেয়েছি, গাঁজা খেয়েছি, ফেন্সিডিল খেয়েছি, একই সঙ্গে সব ধরনের নেশাগুলো যেটা সামনে পেয়েছি খেয়ে অবশ্য বেশিক্ষণ সেন্সে ছিলাম না, পরে পড়েই গেছি। যখন আমার জ্ঞান আসলো তখন আমি দেখলাম সঙ্গে আর কি স্টেডিয়ামের সঙ্গে সুইমিং পুল ছিল, সুইমিং পুলের ভিতরে পুরা শরীর ডুবানো, আমাকে মাথাটা বের করে ওরা ধরে আছে, ওরা ভাবছে পানির মধ্যে রাখলে সেন্স আসবে, এই ধরনের। পরে দেখলাম কি ব্যাপার, আমি পানিতে কেন? আমি হলে উল্টো করে রাখতাম, মাথাটা নিচের দিকে আর পা উপরের দিকে। ওকে, হ্যাঁ, বেশ সিরিয়াস, আমরা সিরিয়াস হয়ে গেলাম, যেহেতু জেবিএসবি চলছে সিরিয়াস হতে হবে। তারপর যাই হোক, ওখান থেকে কলেজে আসলাম। পরের দিন বোধহয় কিছু প্রোগ্রাম ছিল, জেলা কমিটির কোনো মিটিং টিটিং ছিল, যাইনি, অন্য কোথাও যাইনি, শুধু পড়ে পড়ে থাকতাম সারাদিন, রুমের মধ্যে ঘুমাইতাম। আর কেউ কিছু এনে দিলে খাইতাম, বাইরেও যেতাম না। কেউ কিছু এনে দিলে বলতে নেশা জাতীয় কোনো কিছু নিয়ে আসলে সেটা খেতাম, এভাবে চলছিল। পরে পড়াশোনাও গোল্লাই যাচ্ছে, পড়াশোনা আগেই গোল্লাই চলে গেছে একরকমের। হ্যাঁ, যে আবার ইমপ্রুভ দিব বা করব সেটা থেকে প্রস্তুতি নেব, এটারও নাই। ভাবলাম যে সবকিছু ছেড়ে দিই, রাজনীতিও করবো না, কোনো কিছু করবো না, লাইফটাই বরবাদ।
মাঝে মাঝে ভাবলাম যে আরো খারাপ হয়ে যায়, কি আছে, বাবা মাকে দেখার জন্য বড় 2 ভাই আছে, সমস্যা নেই, এরকম ভাবলাম। এভাবে চিন্তা ভাবনা করে খারাপ হইতে চাইলাম। Download more audio stories from wapsip.com. wapsip.com. দীপু, আমরা যে জায়গাটায় ছিলাম, আপনি বলছিলেন যে সিদ্ধান্ত নিলেন আরো খারাপ হয়ে যাব। আসলে আপনি কি হলেন সেই জায়গাটায় আমরা যেতে চাই। হ্যাঁ, তারপর কি হলো? খারাপ হব কি ভালো হব বুঝতে পারছিলাম না, তবে খারাপ হওয়ার ইচ্ছাটাই বেশি জাগছিল। এই জীবনটাই বৃথা এরকমই মনে হচ্ছিল। এরই মধ্যে টুকটাক যেগুলো নেশা করার সেগুলো নিয়মিত শুরু হলো। বিশেষ করে আমি এর আগে অনেক বন্ধুদেরকে ফেন্সিডিল নিয়ে এসে দিছি, বাট নিজে কখনো খাইনি। সেই জিনিসটার উপরেই অ্যাডিক্টেড হওয়া শুরু হলো আমার। আমি নিয়মিত ফেন্সিডিল খাওয়া শুরু করলাম। ওকে। এবং বাবা মায়ের ভয়ে হোক আর যেভাবেই হোক পড়াশোনাটাকে রেগুলার করার চেষ্টা করলাম। ভবিষ্যতে তাদেরকে কি জবাব দেব। ওকে। এভাবে আমার জীবন চলতে লাগলো। টাকা কোথা থেকে আসতো? নাকি পরিবার দিত নাকি পার্টি দিত? কিছুটা ছাত্র সংসদ থেকে কিছু পাইতাম, প্লাস কিছু স্টুডেন্ট ভর্তি করার ব্যাপারে কিছু একটা কমিশন পাইতাম। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে বাড়ি থেকে যেটা মান্থলি একটা হোস্টেলে থাকার জন্য ভর্তি করার ব্যাপারে আপনি একটা কমিশন পেতেন, মানেটা কি? ওখানে ভর্তি অ্যাডমিশন নেয়ার জন্য যারা আসতো, আমাদের ছাত্র সংসদের একটা কোঠা ছিল। জি, এবং যেটা ছিল এটা অলিখিতই ছিল এবং অনৈতিক ছিল। হ্যাঁ, শিক্ষকরাও কখনো না করতেন না, সাহসী পেতেন না। ইনফ্যাক্ট হয়তো রিয়েল সিনারিও ইজ লাইক দ্যাট। এটা আসলে রাজনৈতিক দলের রাজনীতি থেকে বলা হয়তো, জেলাভিত্তিক ইয়া থেকে যারা ছিল, অফিস ছিল রাজনীতিক, এদের পক্ষে থেকে বলা হয়তো যারা রাজনীতিতে অ্যাক্টিভ আছে, দল করে, তাদেরকেই এই সিটগুলা দিও। বাট আমাদের ছেলেরা যারা আমরা ছিলাম, আমরা ভাবতাম যে কে টাকা বেশি দিবে এই 20টা ছেলের মধ্যে, তাদেরকেই আমরা ভর্তি করাবো। ইনফ্যাক্ট আই এম রিয়েলি কনফিউজ নাও। ও যেটা বলছে যে বিভিন্ন কলেজে আছে, আদৌ এটা আছে কিনা, থাকলে তো পত্রপত্রিকায় লেখালেখি হবার কথা। এবং আমার জ্ঞানের সীমাবদ্ধতার জায়গা থেকে আমি বলছি, ব্যাপারটা নিয়ে আমি কনফিউজ, আমি জানি না। এবং ওর কাছ থেকে যতটুকু আমি জেনেছি, বা এখানে যারা শ্রোতা আছেন তারা যদি জানেন ব্যাপারটা, তারা আমাদেরকে বলতে পারেন টেক্সট করে 8920 নম্বরে। যেটা বুঝলাম যে যেটাই থাকুক না কেন, সেখানে আপনারা একটা অনৈতিক সুযোগ নিতেন। সেই সুযোগটা হচ্ছে এরকম, যারা বেশি টাকা দেবে তারাই। হ্যাঁ, আমাদের জন্য যে 5টা-10টা সিট আমরা কলেজ থেকে নিতাম, এটা অনুরোধ করে হোক, রিকোয়েস্ট করে হোক, বা আমাদের ফর্মালি সংসদের জন্য স্যারেরা দেয়, এই সিটগুলা আসলে কাদের, আপনি যেটা বললেন, কাদের জন্য বরাদ্দ করতাম। জি, আসলে দলীয়ভাবে যেটা বলা হচ্ছিল, যারা দল করবে বা দল করে তাদেরকেই দিও। বাট আমরা যেটা করতাম সত্য কথা, যারা টাকা দিত তাদেরকেই সিটগুলা দিতাম। এবং এই টাকার একটা ভাগ আপনি পেতেন। রাইট। এটা দিয়ে আপনার নেশার একটা কাজ চলতো। ওকে, ফাইন। তারপর এভাবে আস্তে আস্তে পার করে দিলাম পলিটেকনিক লাইফ। ফাইনাল পরীক্ষা দিলাম। ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমরা চলে গেলাম কুষ্টিয়াতে। এখানে বলে রাখি, এই সময়ে আমার বাবা রিটায়ার্ড করেন, চাকরি থেকে অবসর নেন। অবসরের পর আমার বাবা কুষ্টিয়াতে একটা কমপ্লিট বাড়ি কিনে ফেলেন। তো আমি কুষ্টিয়াতে পাশও করলাম, কুষ্টিয়াতে চলে গেলাম। যখন আমি কুষ্টিয়াতে প্রথম যাই, তার পরের দিনেরই ঘটনা। সন্ধ্যা পর, অর্থাৎ এশার নামাজের ঠিক আগে কি পরে, তো আমি, আমার আম্মু এবং আমার পরিবারের আরো কয়েকজন সদস্য, সবাই আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি। রাতের বেলা, বললাম এশার নামাজের আগে কি পরে। তো হঠাৎ দেখতে পাচ্ছি যে গেটের সামনেই রাস্তা, তো রাস্তা দিয়ে একদল লোক হেঁটে আসতেছে, যারা আমাদের ফেজের সামনে দিয়ে ওভারটেক করবে আর কি, এই পজিশনে। তো যে কেউ দেখলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, কারণ লোকগুলা এলোমেলো ভাবে আসছে না। একটা যে সামরিক বাহিনী বা অন্য প্রশাসনিক বাহিনীর মধ্যে যে শৃঙ্খলা, হাঁটার নিয়ম, ঠিক ওইভাবেই একজনের পিছে একজন, অনেকটা মার্চ করার মতো একই সঙ্গে হেঁটে চলে আসতেছে। স্বাভাবিকভাবে আমাদের চোখে লাগবে ব্যাপারটা কারা এরা। যখন অন্ধকার ছিল, যেহেতু কাছাকাছি দেখতে পারিনি, যখন কাছাকাছি চলে আসলেন ওনারা, আমাদের ওভারটেক করে যাচ্ছেন, তখন আমি দেখতে পাইলাম যে যিনি সামনে যাচ্ছেন তিনি দলনেতা। তার হাতে একটা আগ্নেয়াস্ত্র এবং অনেক বড় ধরনের, হয় স্টেন গান বা এই ধরনের কিছু হবে। তারপর পরের জন, তারপরের জন, তারপরের জন, এইভাবে 10-15 জন, সবার হাতেই আগ্নেয়াস্ত্র। দেখে তো অনেকটা ভীত হয়ে গেলাম, এরা কারা।
ওই সময়ের কথা বলছি, এখন অবশ্যই ওই ধরনের সংগঠন আর নাই। তো ওই সময়ে যেগুলো আসলে আপনারা শুনছেন কিনা, যারা ওই অঞ্চলের আছেন তারা যা বুঝতে পারবেন, দক্ষিণ অঞ্চলের যে নিষিদ্ধ ঘোষিত দল কিছু ছিল, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো ইয়া নাই, আসলে তারা রাজনীতি ওইভাবে ওপেন রাজনীতি করতে পারে না। আন্ডারগ্রাউন্ড রাজনীতি বলতে যেটা বোঝায়, ওরাই সেই দলগুলোর মেইন। ওর মধ্যে দুই একটা দল, যেমন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এর মধ্যে আবার ভাগ আছে লাল পতাকা, এমএল, এরা সবাই কমিউনিস্টবাদী। তো ওনাদের যে সমাজতন্ত্রের নীতিতে তারা এই রাজনীতিতে আসছে, সেই নীতিটা মূল কথাটা হচ্ছে ওদের যে সবাই সমান হবে সমাজতন্ত্রের নীতি অনুযায়ী, যেটা জোরপূর্বক হতে হবে। ওদের নীতি যেটা, যে কেউ বড় লোক আছে তাকে তার টাকা নিয়ে নিতে হবে, গরিবকে দিতে হবে, মানে এটা জোরপূর্বক, বুঝিয়ে হবে না, না বুঝিয়ে হবে না, বা বুঝিয়ে কেউ হয়ও না, এগুলো জোর করেই করতে হবে, জোর করতে হবে। এই নীতিতে ওরা ছিল, আমি যেটা জানি। কিন্তু পরবর্তীতে এই নীতিটা নিজেরাই ভঙ্গ করছে ওরা। যেমন আসলে যে অনেক ধনী তার কাছ থেকে ঠিকই টাকা নিচ্ছে, টাকাটা কোনো গরিবকে দেওয়া হচ্ছে না, নিজেরা নেওয়ার পরে যখন টাকার উষ্ণতা পেয়ে যায়, সেটা আসলে তখন একটা লোভ জন্ম হয়, যার জন্য তাদের রাজনীতিটা অন্যরকম হয়ে গেছিল তখন। জি। তা এই নিয়ে বাবা মার সঙ্গে একটু ঝগড়াঝাটিও হইল আমার, কোন জায়গায় বাড়ি করছে, ছেলে মেয়েরা কিভাবে মানুষ হবে, আমরা যখন বড় হব আমাদের বাচ্চারা কিভাবে মানুষ হবে এইসব এলাকায়। তো বাবা মার কথা মতো ঢাকায় চলে আসি। আবার ওখান থেকে ঢাকায় এসে কোনো চাকরি পাই না। আবার মানে ভেঙে নতুন ভাবে তৈরি করবে, এরকম অনেক বাড়িঘর ভাঙা হচ্ছিল। ও দেখালো এগুলো বাড়ি টাড়ি আমার, প্রত্যেকটা বাড়িতেই মাঝে মাঝে যাইতাম, দেখতাম হ্যাঁ বসাইতো খাওয়াইতো, বাট প্রত্যেকটা বাড়ির যে কেয়ারটেকার
উপরের ওপর থাকা, ঢাকা টু কুষ্টিয়া, কুষ্টিয়া টু Right. ঢাকা, আপনি কাজ বিভিন্ন খুঁজছেন, আশ্রয় প্রশ্রয়ে। বিভিন্ন জনের আশ্রয় প্রশ্রয়ে, খারাপ পথ দেখছেন, কষ্টের পথ দেখছেন, কোনোটাই আপনার পছন্দের হচ্ছে না, কোথায় যাবেন আপনি জানেন না, এরকম একটা গন্তব্যহীন অবস্থা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আবারও একবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। এখানে এমন একজন ছেলেকে আমরা দেখছি যার দুরন্ত শৈশব কেটে গেছে রাজনীতির ছত্রছায়ায়, যার দুরন্ত শৈশবের পর কৈশোর কেটে গেছে প্রেমের না পাওয়ার বেদনায়, এবং তারপরে একটা গোল্ডেন এইজ আমরা বলতে পারি সেটা গেছে মাদকের কাছে, এবং তারপরে সে যখন একেবারে যৌবনের প্রথম পর্যায়ে রয়েছে, সে 18 বছরের পরের সেই সময়টা পার করলো পলিটেকনিকে গিয়ে। সেখানেও আমরা দেখলাম যে রাজনীতি তাকে স্ম্যাশ করে দিচ্ছে, এবং তারপর সে যখন পরিবারের কাছে ফিরে আসতে চাইছে তখন পরিবার বলছে এবার কাজ খোঁজো, এবং যেহেতু শিক্ষা নেই এবং ভালো কোনো ব্যাকআপ নেই, সুতরাং এই ছেলেটি কোথায় যাবে? সে কখনো এমন একজনের ছত্রছায়া যাচ্ছে যেখানে গিয়ে তার পরিপূর্ণভাবে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে চাইছে না, আবার সে ফিরে আসছে, ফিরে এসে দেখছে যে এমন কাজ সে পাচ্ছে সেটা দিনমজুরের কাজ, সেখানেও তার শরীর সইছে না। ছেলেটি আসলে শেষ পর্যন্ত কোথায় যাবে? যাহা বলিব সত্য বলিবতে আপনিও আসতে পারেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করার জন্য। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি চাইলে এই মুহূর্তে আমাদের ফেসবুকেও চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। এরপর আসলে আমার জীবনের অনেক কঠিন মুহূর্তগুলো এখন থেকেই আমার শুরু হবে। বলেন তারপর। এভাবে ঢাকা বাড়ি যাতায়াত চলছিল, আমি তখন বাড়িতে অবস্থান করছি। জি। ওই সময় আমাদের ওখানকার এই চরমপন্থী সংগঠনগুলোর কিছু নিয়ম আছে যেটা আগে বলা হয়নি, যে এরা যে কোনো সময় যে কোনো বাড়িতে যে কোনো দিন থাকার ইচ্ছা পোষণ করতে পারে। আচ্ছা, থাকার ইচ্ছা পোষণ করতে পারে। রাইট। ওকে। কারণ ওরা রাতের বেলা ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় যায়, এরকম যে কোনো বাড়িতে তারা আশ্রয় নেয়। ওকে। আর ওরা যে বাড়িতে আশ্রয় নিবে তাদের এই ব্যাপারটা পুরোটাই গোপন রাখতে হবে সে বাড়িওয়ালাকে, এবং তারা যতক্ষণ থাকবে, যদি সারাদিন, দিনের বেলা সারাদিন সারা রাত থাকে, তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। জি। এমন আমি দেখছি বা শুনছি যে বাড়িতে যদি মানে খাসি গরুও থাকে, জবাই করে খাওয়াইতে হয়, তাদেরকে খাওয়াইতে হবে এবং খাওয়াইতে বাধ্য। এরা যে সমাজতন্ত্রের নামে কিংবা কমিউনিজমের নামে যা করছে তা আদৌ তো সমাজতন্ত্র বা কমিউনিজম সাপোর্ট করে। জি না, পলিটিক্যাল ফিলোসফি থেকে এদেরকে জাজমেন্ট আনা যাবে না। এরা রাজনৈতিক ছত্রছায়ায় মুখোশধারী, বলা যেতে পারে যে এক ধরনের সন্ত্রাসী। ওকে, হ্যাঁ, তারপর। রাইট। তো আমি তখন কুষ্টিয়াতে বাড়িতেই ওই রকম একটা দিন আমাদের ফ্যামিলিতে চলে আসে, যেটা হচ্ছে হঠাৎ রাত 1টা কি 2টোর দিক। ওকে। আমাদের গেটে নক হচ্ছে। আমরা নক করার সংকেত দেখেই বুঝতে পারছি যে এরা চরমপন্থী সংগঠনের কেউ হবে। তো হ্যাঁ, আমার বাবা বা পরিবারের অন্যরা এই ব্যাপারটায় অনেকটা ভীতু, তাদেরকে ফেস না করলেই ভালো এরকম মনে করে। তো আমি যেহেতু একটু সাহসী, সেহেতু আব্বা আমাকে বললো যে গেটটা খুলে যায়, দেখ কে আসছে। আমি বললাম ঠিক আছে বাবা, তুমি ঘরের ভিতরেই থাকো, আমি দেখতেছি। আমি নিজে বের হলাম, বের হয়ে দেখি হ্যাঁ, আমাদের পাশের মুখ চিনি, পাশের পাড়ার একজন বড় ভাই যিনি ওই দল করেন, আমি জানতাম আগে থেকে, সে আসছে। ভাইয়া কোনো সমস্যা? কয় না, সমস্যা না, তোমরা তো এখানে আসছো অনেকদিন হয়ে গেল, তো এখানে আমাদের কিছু নিয়ম কানুন আছে যে আমাদের বাইরের গেস্ট টেস্ট আসে, ওরা আসলে ওদেরকে থাকার জায়গা দিতে হয়। তো আজকে তো আমার অনেক আঞ্চলিক কমান্ডাররা আসছে, ওনাদেরকে সম্মান দেখানোর জন্য তোমাদের বাড়িতেই নিয়ে আসবো, এই জন্য আগে জানাইতে আসলাম। আমাদের বাড়িতে না আনলে হয় না ভাইয়া, যেহেতু আব্বা চাকরিজীবী ছিল, এইসব পরিবেশে তারা ভয় পায় খুব একটা বেশি। না না, কোনো সমস্যা নাই, ওনাদেরকে তো কেউ কিছু বলতে যাবে না, তুমি নিজে থেকে ব্যবস্থা করো, রাতে খাবার টাবারে মুরগি টুরগি থাকলে এগুলো জবাই টবাই করে রেডি করতে বলো, ওরা এসে থাকবে আর খাবে, আর কাউকে তো কিছু বলবে না। তা আমি আর দ্বিতীয়বার করার সাহস পাইলাম না, না করার। ঠিক আছে ভাইয়া, কয়জন? অনেকগুলো বলতে 12-14 জন। কুষ্টিয়ার কোন জায়গাটায় বাড়িটা ছিল আপনাদের? এক্সাক্ট লোকেশন না বললেও শুধু উপজেলাটা বলেন। এবং পাশের এটা কুষ্টিয়া সদর থানার মধ্যে। সদর থানার মধ্যেই অবস্থান। আমি যত জানতাম চরাঞ্চলে এই জিনিসগুলো হয় না, ওই সময়টা আমাদের ওই এলাকাটা ছিল বেশ এই
দলগুলার প্রভাব। মানে এই যে সর্বহারা বলতে যেটা বোঝায় জি, right. এদের প্রভাব। এবং এই কুষ্টিয়ার সদরে এই অবস্থা, এটা কত সালের ঘটনা বলছেন আপনি? 98-99। ওকে, তারপর? সরি, 98-99 আগে হবে, কারণ আমার মনে আছে ওই 96-তে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ওদেরকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ করে দেন। ওকে, সেই সময়ের ঘটনা আপনি বলছেন? হ্যাঁ, তার কয়েকদিন আগের কথা। তার মানে আমরা ধরে নিতে পারি যে 96-এর দিকে। ওকে, হ্যাঁ। ঠিক আছে, তারপর? না, ঘোষণাটা 96-এ সরকার গঠন করার অনেক পরে। এক্সাক্ট ডেট আমাদের দরকার নেই, আমি জাস্ট বোঝাচ্ছি যে কত সালের দিকে এটা হয়েছিল। 95, 96, 94 ইটস নট আ বিগ প্রবলেম। তারপর? হ্যাঁ, তো ওই সময় আমি আর না করতে পারিনি। আমার ভাবি ছিল, ভাবিকে ডাকলাম, বললাম তোমাদেরকে উঠতে হবে না। আমাদের ভিতরে গ্যাসের চুলা ছিল ভাবির রুমে আর কি, যে রান্নাঘরে যাওয়া দরকার নাই, গ্যাসের চুলায় কিছু রান্না করে দাও, আমি বাইরে থেকে মুরগিটা কেটে টেটে দিই। আমাদের মুরগি পুষতো তখন, দেশের বাড়ি যেহেতু। কি পরিমাণ রান্না করলেন? 12 জনের ব্যবস্থা। কয়টা মুরগি জবাই দিলেন? 2টা। ওরা তো খেতে আপনাদের মেরে ফেলবে। হ্যাঁ, কিছু করার নেই, আমাদের জবাই করার মতো 2টা মুরগি ছিল, 2টা মোরগ ছিল, এটাই, আর ওরকম কিছু ছিল না। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনি জাস্ট ধরতে পারছেন ব্যাপারটা, যার জন্য সকালবেলা আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। ওকে, ফাইন। এই জন্যই আমি পয়েন্ট করেছি যে আসলে সিরিয়ালি আমি জানতে চাই ওরা কি করেছে, কিভাবে এসছে, কিভাবে গেল, সবকিছু জানতে চাই। আমার বিশ্বাস যে যারা আজকে যাহা বলিব সত্য বলিব শুনছেন, তাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা এই কাজটি করেন, এবং একই সাথে এরকম ভুক্তভোগী হয়েছেন এরকম অনেকেই আছেন। হ্যাঁ, তারপর ওই খাবারগুলো তৈরি করে ওদেরকে পরিবেশনের দায়িত্ব আমার, যেহেতু আমিও নিষেধ করছি আমার পরিবারের কোনো সদস্য যাতে সামনে না যায়, একটা ভয়ানক ব্যাপার স্যাপার। তো আমি নিজেই বারবার এই রুম থেকে ওই রুমে খাবার নিয়ে যাচ্ছি, আর ওর থাকার ব্যবস্থা হচ্ছে আমার রুমটাতে, আমি যে রুমে থাকি। 12 জন? হ্যাঁ, 12 জন বলতে একটা গেস্ট রুম আছে সঙ্গে, আমার রুমের সঙ্গে গেস্ট রুম আর আমার থাকার রুমটা, এই 2টা রুম মিলে 12 জন থাকবে। 12 জন থাকবে। আমাকে একটু জাস্ট ধারণা দেবেন যে এরা দেখতে কেমন ছিল? এরা দেখতে ইন এসেন্স মানে কি ধরনের লোক? গ্রামের কৃষক নাকি ব্যবসায়ী? এদের কমিউনিটিটা আসলে কি? এদের চেহারা দেখলে আসলে কেউ ওইভাবে বুঝবে না যে এ আসলে খুব ডাকাতের মতো বা মৌসওয়ালা এই ধরনের কোন ভয়ঙ্কর কোন চেহারা না। নর্মালি অ্যাজ আই এম, যেরকম আমাকে দেখছেন, ওকে, স্বাভাবিক, আপনি যেমন আপনি হতে পারেন, ওকে, মানে একদম স্বাভাবিক। ওকে, বাট ওদের চাল চলনটা একটু হ্যাঁ, ওদের কথা বলার স্টাইলটা কেমন জানি একটু সন্ত্রাসী ভাব, সবকিছুতেই কেন বিরক্ত, এমন একটা ভাব। ওকে, দিস ইজ দ্য পয়েন্ট, সবকিছুতেই বিরক্তিতে ভাব। হ্যাঁ, সেটা আপনার মধ্যে আমি কিছুটা দেখতে পাচ্ছি কথা বলার সময়। ওকে, ইটস জাস্ট ফান, আমি সামনে দিকে যেতে চাই। হ্যাঁ, তারপর? নেক্সট ওদেরকে খাওয়ানো হলো, তারপর আমি আমার মতো শুয়ে পড়লাম। ওরাও দেখলাম যে মানে ফ্লোরে খাটে 2 দিকেই ওরা থাকার জন্য ব্যবস্থা করে নিল। লেপ কাঁথা যা ছিল ওইগুলো আমরা আরো এক্সট্রা এনে দিলাম, ওইভাবে থাকলো। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারগুলো ছিল ওদের যে অস্ত্রগুলা সব চারপাশের দেয়াল দিয়ে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছে। আসলে ওই অস্ত্রগুলো কি আমার দেখার, হাত দিয়ে ধরে দেখবো, দেখবো, এরকম খুব আগ্রহ জাগতেছিল যে আসলে এগুলো কি অস্ত্র দেখি। তো কি দেখলেন আপনি? আপনি তো এখন চিনেন অস্ত্রগুলো কি কি ছিল সেইখানে অস্ত্রগুলোর মধ্যে? অনেক বড় বড় অস্ত্র ছিল আমার জানা মতে, যেগুলোকে বলা হয় যে তালেবানরা যে ইয়াগুলো ইউজ করতো, রকেট লঞ্চার, এইগুলো ছিল। স্টেন গান ছিল। আর ইউ শিওর? হ্যাঁ, শিওর। ওকে, তারপর? স্টেন গান ছিল। এমন কি পুলিশ প্রশাসন যারা ব্যবহার করে যে হ্যান্ড মাইক টেক, এইগুলো ওরা ইউজ করতো। কেন ইউজ করতো জানি না। আমরা তো জানি পুলিশ কাউকে ঘিরলে বা ইয়া করলে মাইকিং করে কথা বলে, ওরা ওইগুলো ইউজ করতে দেখতাম। ওকে, একটা ভয়ানক পরিবেশ। যাই হোক, সকালবেলা ওই মানে পাশের যে লোকটা আমাদের পরিচিত, দল করত, ওই লোকটা আসলো, ওদের সঙ্গে কথা বলে আমাকে ডাকলো। আমার বড় বড় মেহমান আসছে, তোমরা রাতে কি খাইতে দিছো? ভাই, কি কোনো সমস্যা? কয়, এটা কি করছো? 2টা মুরগি এত লোকের হয়? আর কিছু ছিল না বাড়িতে? খাসি টাসি ছিল না? একটা খাসি জবাই করে দিতা। তোমাদের কাছে তো আমরা চাঁদা চাইনি, চাঁদা চাইছি। আর তোমাদের বাসায় নিয়ে আসার কারণ, সবাই আশেপাশে বেশিরভাগই ছিল অশিক্ষিত, অল্প শিক্ষিত,
বা ব্যবসায়ী, এই ধরনের লোক, চাকরিজীবী বা শিক্ষিত ফ্যামিলির মধ্যে আমরাই ছিলাম। তোমাদের জানি বলি তোমাদের বাড়িতে নিয়ে আসছে, তোমরা এই কাজ করলা, সম্মান থাকবে। যাই হোক, আমি ম্যানেজ করতেছি, তুমি যেভাবে পারো সকালবেলা এখন যাও, বাজারে যাও, বাজার থেকে খাসির মাংস নিয়ে আসবা, যে খাসি খায় খাসি খাওয়াবা, যে গরু খায় গরু খাওয়াবা, শুনে যাও কে কি খায়। এভাবে আমাকে বলে দিল। বলে ওদের সঙ্গে আলাপ করে ওই লোকটা চলে গেল। আমি আমার আব্বুকে বললাম যে এই ঘটনা। আব্বাকে এটা কি হইলো, ওদেরকে যা দিব তাই খাবে, তার মধ্যে আবার বলে দিবে এইভাবে খেতে হবে। আমাকে বেশি কথা বলে তো লাভ নাই, বিপদে পড়ে যাবে, বিপদে আরো বেশি পড়বা। তা বাধ্য হয়ে আমি ওই সময় 2000 টাকার বাজার করি মাংস টাংস কেনার জন্য। তখন আসলে মাংসের দাম খুবই কম ছিল, 50 কি 60 টাকা কেজি। জি। তো ওইভাবে খাওয়াই দিই। মোটামুটি জামাই আদর করলেন? হ্যাঁ, ফুললি জামাই আদর। মনে মনে রাগও হচ্ছিল, যেহেতু একসময় ছাত্র রাজনীতি করছি, ওই সময় খেলা বুঝে নেব। যদি আমার ওই শহরের মধ্যে পড়তি, পাবনা শহরে থাকতি, তা আমিও দেখাই দিতাম তোদেরকে, এরকম ভাবি। কিন্তু কিছুই করার নেই আমার। যাই হোক, ওরা ওই দিন চলে গেল, কিন্তু যাওয়ার সময় বলে গেল 2-1 দিনের মধ্যে কয়েকজন আবার আসবে। 2-1 দিনের মধ্যে, হ্যাঁ, এখানে আর একটা মিটিং আছে আমাদের, মিটিং করার জন্য আসবে, তোমাদের বাসায় থাকবে। তো চলে গেল ওরা। ওরা চলে যাওয়ার পর ভাবলাম আবারও আসবে, কেন আসবে, এবার আগে ভাগে প্রিপারেশন নিয়ে রাখি। হ্যাঁ, আবার কোনো সমস্যা না, রাইট, আবার কোনো ফল্টে ফেলে কিনা বলা যায় না। তো আমি ওই যে বললাম যে আমার একটা বন্ধু হয়েছে ওখানে, যার মাধ্যমে রবির সঙ্গে কথা হয় আর কি। তো ওই বন্ধুর কাছে পরামর্শে গেলাম যে গত রাতে এরকম ওরা আসছিল, এভাবে খাওয়াইছি, পরে পছন্দ হয়নি, দিনের বেলা আরো ভালো বাজার টাজার করে খাওয়াইতে হয়েছে, এখন আবারও 2 দিন পরে আসবে বলছিল, এরা কি এমন আরো কিছু করে কিনা। আমাদের মধ্যে একটা ভীতি কাজ করতেছিল যে আরো বড় ধরনের কোনো কিছু চেয়ে বসে কিনা, এবং বসলে তো কিছু করার নেই। ওকে, তারপর ও আমাকে সাজেস্ট করলো, দেখো ওদের তো মন মানসিকতা ঠিক নাই, এরকম করতেও পারে, যদি করে তুমি আমাকে একটু নলেজ দিও। কেন, তুমি কি করতে পারবা? কয়, দেখো ওরা তো আমাদের এইখানকারই আশেপাশের ছেলেরা, আর এরা এই দল করে অনেকদিন হলো, কিন্তু এরা যাদের মাধ্যমে দলে আসছে এবং এদের বস যারা, তাদের একজন হচ্ছে আমার মামা। ওকে, আমি তোমার মামা মানে? রবির মামা? রবির না, ওর নামটা আমি বলি, ওর নাম রমজান, রিয়েল নামটাই আমি বলছি। তাহলে রমজানটাকে? রমজান আমার সঙ্গে যার পরিচয় হয়েছে কুষ্টিয়া অঞ্চলের যে ফ্রেন্ডটা। ওকে, তার হচ্ছে মামা। রাইট। ওকে, আমি যতদূর বুঝি যে একজন বন্ধুর মাধ্যমে আপনি রবির কাছে গিয়েছেন, এবং সেই বন্ধুটাই হচ্ছে রমজান, যে আলটিমেটলি বলছেন তার এক মামা থাকে এই সর্বহারাদের দলে বা কিছু, তাই তো? তার, হ্যাঁ, আমি জানতাম না, রমজান আমাকে বলল এই দলের মানে প্রধান সারির বড় কোন নেতা ওর মামা। আমি, তোমার কেমন মামা? আপন মামা বলল। ওকে, এতটা ভয় পেও না যে তোমাদের উপরে খুব অত্যাচার করলে বা এই ধরনের কোনো ক্রিয়েট করলে, কোনো কিছু চেয়ে বসলে আমাকে শুধু নলেজ দিও, আমি মামার মাধ্যমে ঠিক করে দিব। ওকে, আমার অনেকটা সাহস হলো, যাক তাহলে কিছু একটা হবে। যাই হোক, 2 দিন হয়ে গেল, অপেক্ষায় ছিলাম, এসে কিছু একটা হয়তো দাবি করবে, এই জন্যই হয়তো আসবে, কিন্তু 2 দিনের মাথায় আসলো না। বাট ওই 2 দিনের মাথায় বলতে 2 দিনের রাতের বেলা আমার নিজেরই একটা দুর্ঘটনা ঘটে যায়। তারপর? হ্যাঁ, তারপর যেটা দুর্ঘটনা ঘটলো, ওরা সেদিন আসেনি, বাট সেদিন আমার একটা দুর্ঘটনা হয়। দুর্ঘটনাটা এরকম যে আমরা সন্ধ্যার পরে আমাদের বাড়ির 500 গজ দূরে হবে একটা স্কুল আছে, স্কুলের মাঠে আমরা ব্যাডমিন্টন খেলি রাতের বেলা। রমজানও থাকে আমাদের সঙ্গে, কিন্তু আমি যতটুকু জানি রমজান দলের ছেলেদের সঙ্গে বা ভিতরের খবরাখবর দল না করলেও রাখে, কোথায় কি হচ্ছে না হচ্ছে ও পেয়ে যায়। তো আমরা খেলার মাঝে একটা ছেলে এসে রমজানের কানে কানে কি যেন বলে গেল, সঙ্গে সঙ্গে ও খেলা স্টপ করে দিল এবং আমাকে বলল, দীপু আমার সঙ্গে একটু চলো। কোথায় যাব? আমার সঙ্গে চলো, কাজ আছে। আমি ওর সঙ্গে চলতে কোন রকম ভয় পাই না। ওর পর থেকে যখন জানি যে ওর মামা বড় ধরনের একজন লিডার, যেহেতু আপনার ফ্রেন্ড আর কি, ফ্রেন্ডের মামা, সেহেতু আমাদের উপরে কেউ কিছু করবে না, অন্তত রমজানের উপরে কেউ কিছু করবে না, এই সাহস নিয়ে ওর সঙ্গে গেলাম। আমার স্কুলের পিছনে একটা মাঠ আছে, মাঠটার পরে আরো পিছনে ধান ক্ষেত, তার পিছনে আরো গাছ
গাছলা একটু জঙ্গলের মতো, তার পিছনে একটা ক্যানেল, সেচ প্রকল্পের জন্য যে ক্যানেল করা হয় সেই ক্যানেল, ঠিক ক্যানেলের পাড়ে নিয়ে গেলাম আমাকে। আমরা দুজন গেলাম, যে দেখি ওখানে অনেকজন, 7-8 জন কি 10 জন হবে বসে আছে। তো রমজান দিয়ে বলছে, কি ডাকছো কেন, কি হয়েছে এখানে? কয়, ভাই দেখলাম যে আমাদের থেকে জুনিয়র ছেলেরা ওখানে বসে আছে, এবং রমজানকে বলতেছে, ভাই আপনার এক ছোট ভাই, ওরা অন্য পাড়ার ছেলে বা অন্য দিককার ছেলে, চিনি না, আপনার পাড়ার এক ছোট ভাই এই কাজ করছে, মানে একটা কি খারাপ কাজ করছে, অথবা ওদের সঙ্গে কোনো সমস্যা বাধাইছে, যার জন্য ওকে আমরা ধরে নিয়ে আসছি, ওকে আমরা শেষ করেই দিতাম, বাট আপনার নাম বলছে, রমজান ভাই হয়, তা আপনি ওকে চিনেন? রমজান দেখে বলল, হ্যাঁ আমার পাড়ারই ছেলে, ওকে ছেড়ে দাও। না ভাই, কেন ছাড়বো, কেন অন্যায় করবো, পার পেয়ে যাবো। আমি বললাম, তোমার পছন্দ হইল না, ছেড়ে দাও। তো ছাড়ে না। তারপর বললো, দেখো আমি রমজান, আমি দল করি না, কিন্তু আমি রমজান, এটা তোমরা জানো, আমার মামা অমুক, এটাও জানো। এখন যদি আমার মানে ছোট ভাইরে না ছাড়ো, তোমরা কি এলাকায় থাকতে পারবা? এভাবে সরাসরি থ্রেট করলো। ওই কথা শোনার পর আর কিছুই বললো না, ঠিক আছে নিয়ে যান। তা ওই ছেলেটা সহ আমরা 3 জন আবার ব্যাক করে চলে আসলাম। আমার ওখানে সিরেফ কোনো ভূমিকা ছিল না, ভূমিকা একটাই ছিল, রমজান আসার সময় জাস্ট বলছিল, আমার শীতের দিন, আমার গায়ে নীল একটা জ্যাকেট ছিল, রমজান আমাকে বললো যে, দীপু তুমি ইয়া করো, তোমার হাতটা জ্যাকেটের ভিতরে ঢুকাও, এবং হাতটা পিছন দিক করে এভাবে আর কি পিছনে করে হাতটা ঢুকায় থাকবা, আর কিছু করতে হবে না। এর উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে কোনো অস্ত্র নাই, বাট আমি জ্যাকেটের নিচে হাতি ভাবে আছি, মানে কিছু একটা আছে, সবাই যাতে ভাবে। ওকে ওকে, এইটা তা আমি ওইভাবেই ছিলাম। আমার দিকে শুধু তাকাই ছিল, বা চিনতে পারিনি, যেহেতু এলাকার নতুন ছেলে আমি। তারপর চলে আসি ওইভাবে। এসে আর একটা গেম খেলি, বলছিলাম ব্যাডমিন্টন খেলতেছিলাম। একটা গেম খেললে রাতে 11টার মতো বাজে, তখন তো বললাম বাসার দিক চলে যাই, যেহেতু বাসা 500-600 গজ দূরে, হেঁটেই যাই। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, ওই সময় রাস্তা ফাঁকা, দোকানপাট বন্ধ, মেন রোড দিয়ে যাচ্ছিলাম, আমার বাসার কাছাকাছি চলে আসছে। ওই সময় দেখি রাস্তার নিচ থেকে, দোকানের গুলোর পিছন থেকে কতগুলো ছেলে না লোক বের হয়ে আসলো। যেহেতু তাদের ফেস চিনতে পারতেছিলাম না, সবার মুখ গামছা দিয়ে বাঁধা, শুধু চোখগুলো খোলা। মাই গড। এদের সম্পর্কে আমি জানি, যেহেতু আমাকে মানে ধরার জন্যই এরা সামনে আসছে, আমার মনে হয় আর রেহাই নাই। আমি মোটামুটি ভীষণ ভাবে ভয় পেয়ে গেলাম। আমি কি অন্যায় করছি? তাহলে এরা কেন ইয়ে করবে? কোনো কথা বললো না। একটা ছেলে আমার সামনে আসলো, বললো, এই তুমি আমার সঙ্গে আসো। কিন্তু ভাই কোথায় যাব? তোমার সঙ্গে কথা আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, দু একটা কথা বলে ছেড়ে দেবো, চলে যাও। ঠিক আছে, এখানে বলেন। কেন এখানে তো আমি বললে হবে না, সবাইকে নিয়ে কথা বলতে হবে, আমরা আরো লোকজন আছে। তখন বুঝলাম যে আরো রাস্তার নিচের দিকে, পিছন দিকে আরো ধান ক্ষেত আছে, এই দিক দিয়ে আরো লোক আছে। তো আমাকে ওরা নিয়ে গেল, যেতে বাধ্য হইলাম আর কি। ওই পাশে একটা গোরস্থানের মতো আছে, ওখানে আমাকে নিয়ে যায় এবং বলে, ওখানে তখন দুর্ব্যবহার যেটা বলে, সুন্দরভাবে কথা বললো। এইখানে নিয়ে আসার পর বলতেছে, তুই কোন এলাকার? ওদের ধারণা ছিল যে আমি বাইরে থেকে রমজান কাউকে নিয়ে আসছে হায়ার করে, অথবা আমি অন্য কোন দলের কোন সন্ত্রাসী। মানে এদের মধ্যেও গ্রুপিং আছে অবশ্যই, যে বললাম লাল পতাকা, তারপর ML, বিভিন্ন বাহিনী আছে। ওকে। তো মনে করছে অন্য এলাকার অন্য গ্রুপের লোক। এক তো অন্য গ্রুপের লোক এক গ্রুপ সামনাসামনি হইলে তাকে মারবেই, এটাই ওদের নীতি। আর দ্বিতীয়ত ওদের যেটা বুঝলাম, মাঠের মধ্যে গেছিলাম রমজানের সঙ্গে, ওদেরই ছেলে পেলেরা। দ্বিতীয়ত আমি আবার আর একজনের সুপারিশ নিয়ে গেছি বা ইয়া করতে গেছি, এই অপরাধেই আমাকে নিয়ে আসা হয়েছে। আমি বোঝানোর চেষ্টা করলাম, দেখেন আমি আসলে কোনো দল করি না, আমার বাড়ি এই এলাকায়, বিশ্বাস করে না, এইসব কথা বলে পার পাওয়া যাবে না, ওকে ইয়া করে দে। তা আমাকে অলরেডি শোয়ানো হয়েছে। কে যেন বললো কি পায়ের রগগুলো কেটে দাও পাশে থেকে। তা ওদের হাতে ছুরি ছিল,
আগ্নেয়াস্ত্র ছিল, ওগুলা অবশ্য তাক করেনি, ওগুলা ঘাড়েই ছিল। পরবর্তীতে যেগুলো জানছি যে যাদেরকে ওরা মৃত্যুদণ্ড দেয় বা মেরে ফেলে ওদেরকে গুলি করে না, এক এক দলের এক একটা নীতি আছে। পূর্ব বাংলা কমিউনিস্ট সবসময় জবাই করে। ওকে। আর কেউ আছে যারা গুলি করে মারে, আর কেউ আছে কেউ গাছের সঙ্গে ঝুলাই মারে। বিভিন্ন নীতিতে ওরা মানে ওই মৃত্যুর স্টাইলটা দেখে যেন বোঝা যায় যে আসলে কারা মেরেছে। হ্যাঁ, ইটস ওয়ান কাইন্ড অফ সাইন। এবং ওরা অনেক সময় লিখেও যায় কি লিখে মৃত্যুর জন্য দায়ী ধরেন পূর্ব বাংলা কমিউনিস্ট, এরকম দেয়ালে স্বীকার করে যায়। হ্যাঁ। ওকে। তো ওইভাবে যখন গল্প এগুলো আগে শুনছি এরা এরকম করে, আমাকে যখন এভাবে কাট করে শোয়াই ফেলছে তখন আমি বুঝছি যে এরা তো আমাকে গুলি করবে না, তাহলে কি আমার মৃত্যুদণ্ড দিয়ে দিবে। তবে ওদের নীতিতে আছে কাকে মৃত্যুদণ্ড দিবে না দিবে অবশ্যই একটা বৈঠক হবে। জি, বৈঠক হওয়ার আগে এরকম কোনো কিছু করবে না, তাহলে নিশ্চয়ই মারবে না। আমাকে নিয়ে এই তাৎক্ষণিক কোনো বৈঠক হয়নি, আর বড় নেতারা না আসলে বৈঠকের। এগুলো আপনি জানতেন কিভাবে? এগুলো কি আপনার ওই বন্ধুর কাছ থেকে শুনেছেন? হ্যাঁ, আচ্ছা, যে এদের কার্যক্রম কি করে না করে। ওকে। তাহলে হয়তো আমাকে কাউকে না জানেও মেরে ফেলতে পারে, লিডারদেরকে না জানেও মেরে ফেলতে পারে, ওদের যদি বেশি রাগ হয়ে থাকে। আমি কিছুই বুঝতেছি না, বারবার এরকম করতেছি। অলরেডি আমার পায়ের রোগ কাটার কথা বললো, কে যেন ছুরি নিয়ে পায়ের কাছে চলেও গেছে, পা ধরে আছে। আর আমি নিজে বাঁচার জন্য তখন যতখানি ছটফট করা দরকার করছিলাম। কি বলছিলেন আপনি ওদেরকে মুহূর্তে? আমি বলছিলাম, প্লিজ ভাই আমাকে মারেন না, আমি কোনো দলের না, এটাই বলছিলাম, আমি কোনো দলের না। তোর কাছে অস্ত্র ছিল, অস্ত্রটা কোথায়? ওই যে পিছনে হাত রেখেছিলেন ওইভাবে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিবতে আজকে জীবনের অপ্রিয় সত্য, ভুল কিংবা অপরাধ সবকিছু মিলিয়ে সত্যের মুখোমুখি হয়েছে দীপু। কি হতে যাচ্ছে দীপুর জীবনে এবং দীপুর জীবনটা শেষ পর্যন্ত কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমরা এখন পর্যন্ত জানি না, তবে কিছুটা হলো এসেন্স এখন পর্যন্ত পার হয়ে যাবে। দীপু তারপর? হ্যাঁ, তারপর আমাকে তো বাঁচতে হবে। আসলে ওই সময় যে সেন্সটা আসলে মেরে ফেলবে, তখন একটা মানুষের বাঁচার জন্য যে আকুতি দরকার, যতটুকু করা দরকার, আমি সেগুলোই ওদের সঙ্গে করছিলাম। বাট যেটা বুঝলাম যে আমার গলায় আগে ছুরি চালাবে না, নিশ্চিত হাত পায়ে কাটবে। তারপর ওদের মুভমেন্ট দেখে বুঝতে চাচ্ছিলাম। তো ওই পরিস্থিতিতে দেখলাম একজন আমার পা অলরেডি দুজন ধরে আছে, মানে পায়ের রোগ গুলা কাটবে। আমি যা আছে জীবনে কিছু একটা তো করতে হবে বাঁচার জন্য। একটা ঝাড়া দিলাম আর কি, পাটা ছিটকে দিলাম। ওর হাতের যে চাকু বা খুর বা যেটা ছিল অন্য করে বুঝতে পারিনি, ওটা রগে না লেগে আমার পায়ে লাগলো। আজ থেকে অনেক বছর আগের কথা, তারপরও পায়ে দাগটা আছে এখনো। আপনার পায়ে এখনো দাগটা আছে? তারপর কে যেন জিজ্ঞেস করলো, তোর বাবার নাম কি? ঝাড়ি মারা অবস্থায়, মানে ঝাড়ি মেরে থাকার পর আপনাকে? হ্যাঁ, কেটে গেছে আমার পা, তো ব্লিডিং হচ্ছে অনেক। আমি দু হাত দিয়ে নিজের পাটাই চেপে ধরলাম আর অনুরোধ করতে লাগলাম, ভাইয়া আমাকে মারেন না, আমি সত্যিই কোনো সন্ত্রাসী গ্রুপের লোক না, বিশ্বাস করেন। আমার বাবার নাম বললাম, চিনতে পারলো না, যেহেতু এলাকার নতুন আমরা। তারপরে কেন জানি মনে হলো ভাইয়ের নাম বলি। আমার ইমিডিয়েট বড় যে আমার ভাইয়ের নামটা বললাম। আমার ভাইয়ের নাম নিপু। যে বললাম, আমি নিপুর ভাই। ভাইয়াকে ওখানে চিনতো, কারণ আমার বাড়ি করার 5-6 বছর আগে থেকেই ভাইয়া ওখানে থাকতো ব্যবসার কারণে। সেই জন্য ওই এলাকার লোকজন ওনাকে চিনে। তখন ছেলেগুলা বলতেছিল, তুমি নিপু ভাইয়ার ভাই? হ্যাঁ। কেউ আর কোনো কথা বললো না, আমাকে ফেলে রেখে সবাই চলে গেল ওখান থেকে মুহূর্তের মধ্যেই। হ্যাঁ। তা আমি আবার চিন্তা করলাম, আমার ভাই কি কোনো সন্ত্রাসী নাকি? তা তো না। তার মানে সে, এটাই বুঝলাম যে ভাইয়া মানসিকতা এমনই ছিল যে ওই এলাকার সবার কিছু না কিছু উপকার সে করছে। আচ্ছা আচ্ছা। নিজের টাকা পয়সা খরচ করে সেবা করা বা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, নিজে নিয়ে যেত, এরকম কাজগুলো করতো। এই জন্য ভাইয়াকে সবাই খুব ভালোবাসে এখানকার লোকজন। আর তার ভাই আমি, সেটা চিন্তা করে চলে গেল।
কিন্তু আমাকে কোনো কিছু প্রকাশ করে গেল না। এবং আপনি চিনতেও পারেননি? না, সবারই মুখ বাঁধা ছিল। তবে জানি এরা আন্ডারগ্রাউন্ড কোন দলের লোক হবে। ওকে। যাই হোক, এটা আমার একটা জীবনের বড় পার্ট ছিল, এই জন্য বলা। লাস্ট আরো 2 দিন পরে আসার কথা, যেটা একটা ভুলের শাস্তি আপনি পেয়ে গিয়েছেন এখানে, আমরা বলতেই পারি যে ভুলটা আপনি করেছেন, যে এই পিছন দিকে 2 হাত দিয়ে নিয়ে গিয়ে একজন কিছু মানুষকে আপনি কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা বলা যেতে পারে। ওরা যেটা করছিল সেটাও অন্যায়, এবং আপনি যেটা করেছেন সেটাও অন্যায়, কিন্তু সেটার শাস্তি আপনি এক ধরনের শাস্তি, সেটাও আপনি অন্যায়ভাবেই পেয়ে যাচ্ছেন। সবগুলোই কিন্তু অন্যায়, এক ধরনের অন্যায় বলতে পারি আমরা। একের পর এক অন্যায় চলছে। তারপর হ্যাঁ, তারপরে আসলে মূল টেনশন কাজ করতেছিল, ওরা আরো 2 দিন পরে আসবে এবং কি করবে এই ঘটনাটা নিয়ে সবাই টেনশন পারিবারিক ভাবে। যাই হোক, আরো 2 দিন পরে আসলো তারা। প্রথম 2 দিন পরে আসার কথা ছিল, আসেনি। যেদিন আসার কথা সেদিন আমার এই দুর্ঘটনা, তার 2 দিন পরে আবার আসলো 4-5 জন। ওকে। এবং এরা সবাই বাইরের অঞ্চলের, একই গ্রুপের অন্য অঞ্চলের লোক। এরা মানে এই অঞ্চলের দলের গেস্ট। যেহেতু গেস্ট, তাদের থাকার জায়গাটা ভালো হওয়া দরকার। সেহেতু এলাকার মধ্যে আমাদের পরিবারটা একটু সচ্ছল এবং ভালো ছিল, এই জন্য আমাদের এখানে নিয়ে আসছে ওদেরকে। ওরা থাকলো। ওই দিন ওদের মধ্যে থেকে একটা ছেলে, মানে আমার বয়সে বড় হবে ওই সময়কার ছেলেটা, আমাকে কাছে ডাকলো। তো কাছে ডেকে আমার যে মনের শখটা ছিল, এরা কি অস্ত্র ব্যবহার করে, এত বড় বড়, হাত দিয়ে ধরে দেখবো, কেন জানি ও নিজ ইচ্ছায় আমাকে বলল, ছোট ভাইয়া এখানে আসো। বুঝলাম। একটা ম্যাগজিন হাতে তুলে দিল, বলল, এটা তুমি এখানে একটা ক্লিক করো, মানে ক্লিক করে ধরে রাখো। তা আমি ক্লিক করে ধরে রাখলাম। একটা স্প্রিং এর মতো, ম্যাগজিন থেকে গুলিগুলো ওঠে, নিচে স্প্রিং থাকে। হ্যাঁ, তো চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটার পর একটা গুলি বের হচ্ছে ম্যাগজিন থেকে। গানের ভিতরে গুলিগুলা এইভাবেই ওঠে ম্যাগজিন থেকে, এটা আমাকে বোঝাচ্ছে। কিন্তু গুলিগুলা দেখো। এবং আমি যতদূর জানি যে ওখানে একদম ফুল ফিল আপটা করে না, কারণ অনেক সময় স্প্রিং জ্যাম হয়ে যেতে পারে। এই কারণে 1-2 স্পেস রাখা হয়, অটোমেটিক্যালি জিনিসগুলো বের হয়ে আসে। 1 ইঞ্চির মতো গ্যাপ থাকে আর কি নিচে। ওকে। যাই হোক, তারপর যতগুলা গুলি ছিল, মোটামুটি 64টা গুলি গুনলাম একটা ম্যাগাজিনে। 64টা গুলি? হ্যাঁ। কি অস্ত্র এটা? আসলে আমি এখনো পর্যন্ত জানি না ওটার নাম কি। অস্ত্রটা ছিল না শুধু ম্যাগাজিনটা ছিল? না, অস্ত্র ছিল। দেখতে কেমন ছিল? বিভৎস? খুব বড় ধরনের তা না, 1.5 ফিটের মতো হবে। ওকে। বাট গুলিটা চিনছি, 38 পয়েন্ট বোর্ডের গুলি। ওকে, বড় বড় গুলি তাহলে? হ্যাঁ, 38 পয়েন্ট, একটু মোটা মোটা বড় বড় গুলিগুলো। এই অস্ত্র দেখাইলো, এগুলো আমরা চালাই, আরো অনেক কিছু বুঝাইলো। বুঝানোর পর আমি আবার খাবারের ব্যবস্থা করতে চলে গেলাম। রান্না টান্না করছি, এই টাইমে হঠাৎ, অনেক রাত তখন, আমি ওদেরকে খাওয়াবো এই ব্যবস্থা করতেছিলাম। এই টাইমে বাইরে দেখি একটু হইচই বা লোকজনের কথাবার্তা বেশি, গুঞ্জন চলছে। কি ব্যাপার, দলের কি আরো লোকজন এখানে আসতেছে? আমি সাথে সাথে বের হলাম। গেটের কাছে এসেই দেখি বাইরে 2-3টা গাড়ি, এবং ঘটনাগুলা ঘটছে হয়তো আপনি জানবেন যে এই দলের এখন তো সম্পূর্ণভাবেই নিশ্চিহ্ন হয়ে গেছে, এবং এদের বেশিরভাগ যত লিডাররা ছিল, বেশিরভাগ সবাই ক্রস ফায়ারে নিহত হয়েছে র্যাবের সঙ্গে। র্যাবের একটা ভালো কন্ট্রিবিউশন আমরা বলতে পারি, যে এই জায়গাটাতে সাধারণ মানুষ র্যাবকে অনেক বড় থ্যাঙ্কস দেন। আচ্ছা, তারপরে কি হলো? র্যাব, পুলিশ? হ্যাঁ, সম্পূর্ণ বাড়িটা ঘিরে নিয়েছে। তারপরও ভিতরে রেড দেয়নি,
বাইরে থেকেই তারা প্রস্তুতি নিচ্ছিল। যেহেতু যারা সন্ত্রাসীরা আমার বাড়িতে আশ্রয় নিল এরাও কম ভয়ঙ্কর নয়। যেটা একটু আগে বললাম, একটা ম্যাগজিনে 64টা গুলি আছে। এটা কি অস্ত্র? এই ধরনের অস্ত্র ওদের কাছে অনেকগুলো আছে। তার মানে ওরা র্যাবের সঙ্গে সম্মুখ যুদ্ধ করার সাহসিকতা রাখে। তা আমি তো ভয়ে অস্থির যে এই সময় যদি ওরা তো নিজের প্রাণ থাকা অবস্থায় এরা সারেন্ডার করবে না, তাহলে এখানে একটা যুদ্ধের সৃষ্টি হবে। নিশ্চিত র্যাব ওদেরকে ছেড়ে কথা বলবে না। এখন কি উপায়? ওদেরকে বলতে গেলাম যে আপনারা ভাই তাড়াতাড়ি পালান। বাট যে ঘরটাতে ছিল ওদের ওখানে, আমার ওই ঘরটাতে যেয়ে দেখি কেউ নেই। আমি অবাক হয়ে গেলাম, এদেরকে কে খবরটা দিল যে প্রশাসনের লোকজন আসছে? মুহূর্তের মধ্যে জিরো। একটা অস্ত্র নেই, একটা কিচ্ছু নেই, সবাই চলে গেছে। কিভাবে খবর পাইছে বা কিভাবে জানলো জানি না, কেউ নেই। কিন্তু পুলিশের লোকজন ওরা মনে করছে অবশ্যই বাড়িতে আছে। পরবর্তীতে বাড়িতে ঢুকলো, দেখলো এখানে আসলে কি, যেটা মনে হয়েছে আশেপাশের প্রতিবেশী কেউ হয়তো ফোন করে জানাইছে যে অমুক বাড়িতে সন্ত্রাসীরা আশ্রয় নিচ্ছে, যার জন্য তারা রেড করছে। আর আমাদের ফ্যামিলি তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, এই ধরনের কথা প্রশাসনকে বলছে। যেহেতু পরবর্তীতে প্রশাসনের লোকজন আমাদেরকে চার্জ করতে লাগলো। এটা কি এক ধরনের ভুল না? আমি তো ভুল বলেই বলবো, কারণ প্রথম দিন তো আপনাদের কাছে এরকম করেছে, আপনারা জানেন যে বড় ধরনের সাহায্য পাচ্ছেন আপনারা র্যাবের কাছ থেকে। তো সেক্ষেত্রে আপনারা সেকেন্ড দিনে তারা আসবে, সেটা তো আপনারা ইচ্ছা করলে আগে থেকে আইন বা যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে জানাই রাখলাম না কেন? রাইট। কিন্তু আমাদের ওই অঞ্চলে ওই সময়ের যে পরিবেশটা ছিল, ওই সময়ে আসলে একটা ফ্যামিলিও আশেপাশে কেউ এই দলের বিরুদ্ধে কথা বলে সাহস পাইতো না। কারণ প্রশাসন আমাকে একদিন 2 দিন সাপোর্ট করবে, কিন্তু পরবর্তীতে কে দেখবে? এমনও ইতিহাস আছে যে পুরা পরিবারের পুরা ফ্যামিলিকে ওরা ধ্বংস করে দিছে, এমনও ওখানে অনেক কথা শোনা যায় এই ধরনের। তো এই রিস্কটা কেউ নেয় না এবং আপনারাও সেটা নেননি। আর আমরা যেহেতু এখানে নতুন এলাকায়, সেহেতু ওইভাবে আমরা রিস্ক নেওয়ার সাহস পাবো না দলের বিরুদ্ধে তাদেরকে প্রশাসনকে জানাইতে। এবং একইভাবে আপনাদের কাছ থেকে জানতে চাই যে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার পরে যারা আপনাদের এখানে এসেছিল তারাও তো কোনো না কোনো ভাবে আপনাদেরকে সন্দেহ করা শুরু করবে। আপনি তো দুদিক থেকেই তাহলে বিপদে পড়লেন। হ্যাঁ, যেটা আমি আসছি ঘটনা আসলে কিভাবে আমরা বিপদে পড়লাম। ইনোসেন্টলি আপনি লক্ষ্য করেন, আমার বাবা একজন চাকরিজীবী, রিটায়ার করছেন। সে না আছে রাজনীতিতে, না আছে কোনো কিছুতে। সে একটা বাড়ি করলো এলাকা দেখে, নিজের আত্মীয় স্বজন আশেপাশে আছে বলে। আমার ফ্যামিলির সবাই মানে পড়াশোনা করছি চাকরি করার জন্য, আমিও পড়াশোনা করছি চাকরি করব বলে। এই ফ্যামিলি থেকে তো আমার প্রশাসনের লোকজনও দরকার হয় না, সন্ত্রাসীও দরকার নাই। কিন্তু আমাদেরকে মানে পরিবেশ পরিস্থিতির উপরে আমাদেরকে ফেসে যেতে হচ্ছে। কিভাবে? আমি যদি ওই দ্বিতীয় দিন ওদেরকে প্রশ্রয় না দিই, হয়তো আমাদের কাছে 5 লাখ টাকা চাঁদা চেয়ে বসবে, টাকা দাও। হয়তো টাকা না দিতে পারবো, আমার পরিবারের একজন সদস্যকে তারা হত্যা করবে। আসলে ওই সময় 90-এর দশকের কথা বলছি, ওই সময় আসলে ওই এলাকায় এই ধরনের ঘটনাই ঘটতো। কাউকে চাঁদা না পাইলে তার পরিবারের কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হইত। আমরা নতুন যারা পুরাতন অনেক আদি বাসিন্দা, তারাও তাদের বিরুদ্ধে কখনো কিছু করতে পারেনি, সুতরাং আপনাদের তো প্রশ্নই ওঠে। প্রিয় শ্রোতা, SMS পোলের রেজাল্ট কিন্তু আমরা একটু পরে জানিয়ে দেব। আমরা আপনাদেরকে প্রশ্ন করেছি যে কত শতাংশ মানুষ আজকে ওর জীবনের অপ্রিয় সত্যগুলোকে এখন পর্যন্ত বিশ্বাস করেছেন। আমরা SMS পোলের মাধ্যমে রেজাল্টটা জানিয়ে দিতে চাই। আপনি অংশগ্রহণ করুন। আপনি যদি বিশ্বাস করে থাকেন তাহলে লিখবেন ইয়েস, যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন ঝটপট 8920 নম্বরে। একটু পরেই কিন্তু আমরা রেজাল্টটা জানিয়ে দেব। তারপর কি করবেন? যাক, পুলিশের লোকজন সবকিছু তছনছ করে চেক করলো, কাউকে কিছু পেল না। তবে বলল এখানে কি সন্ত্রাসীরা আসছিল কিনা। প্রথমত অস্বীকার করাটাই স্বাভাবিক, না তো কেউ আসেনি, কেন আমাদের কাছে ইনফরমেশন আছে এখানে আসছিল এবং থাকে, আপনারা আশ্রয় প্রশ্রয় দেন। তখন আমার ভাবি আর কি, উনি বেশ চটপটে, উনি ওনাদের যে প্রশাসনের যে অফিসার ছিলেন ওনার সঙ্গে আমি যে কথাগুলো আগে বললাম এই কথাগুলাই ওনাকে শোনাইলেন। আমার শ্বশুর একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সে রিটায়ার করে ইদানিং এখানে বাড়ি করছেন। প্রশ্নই আসে না কোনো সন্ত্রাসীদের সঙ্গে আমাদের ফ্যামিলির কোনো লিঙ্ক রাখা বা কেউ সন্ত্রাসীদের করা। তার মানে আপনি সহ পুরো পরিবার ব্যাপারটা গোপন করে গেলেন। হ্যাঁ, এইভাবে কথা বললো না। লাস্ট এটাই বলছে যে আর এই এলাকায় যদি কেউ এক মুঠ ভাত খেতে আসে, কারো বাড়িতে এক গ্লাস পানি খেতে আসে, এটা সামাজিকতার জন্য দিতে হয়,
আবার ওরা যখন আমাদেরকে প্রেশার করবে তখন আপনারা কিন্তু সামনে কেউ থাকবেন না, ক্ষতি হওয়ার পরে আসবেন। যদি ওদেরকে এক মুঠ ভাত খাইয়ে অপরাধ করে থাকি তাহলে অপরাধী। ওকে, ফাইন। এইভাবে বলছে। তারপর হ্যাঁ, প্রশাসনের লোক আমাদেরকে বুঝতে পারছে হয়তো যে না, এরা আসলে আশ্রয় প্রশ্রয় দেয় না, হয়তো আসছিল, একটু অপরাধ। যাই হোক, কে বা কারা ওই সময় তাৎক্ষণিকভাবে প্রশাসনের কানে দিল যে 2টা ছেলে পালাইতে পারেনি পাশের বাড়ির, আমাদের বাড়ির বাউন্ডারির বাইরে পাশের বাড়ির একটা কাঁচা বাথরুম আছে, ওই বাথরুমের মধ্যে 2জন পালাই আছে। খবরটা প্রশাসন পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই বাথরুম ঘিরে ফেললো এবং সত্যিই ছিল 2টা ছেলে, যারা দেখে আপনি একটু আগে আপনার বাসার মধ্যে দেখেছেন। হ্যাঁ, ওরা পালাইতে পারেনি, অন্যগুলা পালাইছে এবং ওদেরকে নিয়ে তখন অনেক শত শত জনতা হয়ে গেছে আশেপাশে, অনেক ভাবে টর্চারিং করলো, হ্যাঁ, এবং সবার সামনেই। আগে কোনো জিজ্ঞাসাবাদ কোনো কিছু না, আগে মারার দরকার মারছে, করা উচিত আমি মনে করি, আমি নিজে থেকে মনে করি এটা করা উচিত। নির্যাতন করছে যাতে ওরা অনেকটা দুর্বল হয়ে গেছে, তখন গাড়িতে উঠাইছে ওদেরকে। পরের দিন, যেটা ওই আমার ফ্রেন্ড রমজান আমাদের বাড়িতে কখনো ঢুকে না, বাট রাস্তায় এসে খবর দেয় বা ডাক দেয়। ওই দিন খুব সকালবেলা চলে আসছে, এসে বলছে দীপু জরুরি কথা আছে। বললাম কি কথা? ওকে যেন বিষণ্ণ মনে হইল। বলল, বন্ধু, কালকে রাতে তোমাদের বাড়িতে যে ঘটনাটা ঘটলো, 2টা ছেলেকে ধরে নিয়ে গেছে, এই জিনিসটা পুলিশকে কে দেখাই দিচ্ছে? বাথরুমের ওই পাশের বাথরুমের মধ্যে পালাই আছে, এটা কে দেখাই দিচ্ছে? সেটাই নিয়ে তো আমি টেনশন করছি, কে বললো? বা যাদের বাড়ির বাথরুম তারাও বলে দিতে পারে, এরকম কিছু হতে পারে। না, আমি শুনতেছি অন্য কথা। কি কথা? তোমার ছোট বোন নাকি পুলিশকে দেখাই দিছে। ও মাই গড। ওকে। পরে ছোট বোনের কথাটা রমজান যখন বলল যে তোমার ছোট বোন বলে দিছে, একটা দলের লোক জানে, আর দল তাৎক্ষণিক ডিসিশনও নিয়ে নিছে, যেহেতু ওদের 2টা লোক হারাইছে প্রশাসনের কাছে। ডিসিশন এরকমই, আমি এখন বলছি আর কি। আমার তাৎক্ষণিক যে ইয়াটা হচ্ছিল, ফিলিংসটা এখনো অনেকটা ওরকম আমার গা কাটা দিয়ে উঠছে। বলছিল যে তোমার বোনকে আগামী 10 দিনের মধ্যে ওরা তুলে নিয়ে যাবে। আমি একজন তার ইমিডিয়েট পিঠাপিঠি ভাই বোন, বড় ভাই হয়ে এই কথা আমি কিভাবে সহ্য করব যে আমার বোনকে তারা উঠাই নিয়ে যাবে এবং রেপ করবে? এটা আমার শোনার খুব কষ্টকর একটা মুহূর্ত ছিল। আর এতটাই কষ্টকর ছিল যে আমি এই কথাটা আমার ফ্যামিলির কাউকে প্রকাশ হইতে দেব না, কারণ আমার বাবা মা যদি জানতে পারে তারা স্ট্রোকও করতে পারে। একটু বোঝার চেষ্টা করেন কতখানি ভয়ানক একটা কথা একটা ফ্যামিলির মধ্যে। আপনি না পারছেন কাউকে বলতে? না, বাড়িতে তো আমি একটু এই ব্যাপারটা সমালোচনা করতে পারছি না, কারণ আমি জানি ওর বা আমার ফ্যামিলি সবাই জানে যে দল যেটা ডিসিশন নেয় সেটাই করে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দুদিক থেকে যেটা বুঝি, আপনি ফ্যামিলিকে জানাতে পারবেন না, কারণ ফ্যামিলি কিছুই করতে পারবে না, 1। 2 নম্বর হচ্ছে আপনি প্রশাসনকে জানাননি, এখনো জানাবেন কিনা আমি জানি না। আর 3 নম্বর হচ্ছে যদি আপনার বোনের কানে যায় তাহলে সে কি ভাববে, কি করবে? পুরোপুরি দেখুন প্রিয় শ্রোতা, যেদিকে যাবে সেদিকে কিন্তু এক ধরনের বড় রকমের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, এক ধরনের ভয়াবহ রকমের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই ভুলটা শেষ পর্যন্ত আদৌ হয়েছে কিনা, কোথায় হয়েছে, আমরা একটু সামনের দিকে যেতে চাই। তারপর আপনি কি করলেন? রাইট, আপনি যেটা বলছেন ঠিক এভাবেই আমি ভাবতেছিলাম আমি কোনটা করব। বাবা মাকে বললে বাবা মা স্ট্রোক করে কিছু করে ফেলতে পারে, বোনকে বলবো সে সুসাইড করতে পারে, প্রশাসনকে বলবো আমাদের পুরা ফ্যামিলিটাকে একটা রিস্কের মধ্যে রাখা হবে, কারণ প্রশাসন সাপোর্ট দিবে, যখন সাপোর্টটা দিবে না তখন এক মুহূর্তের মধ্যে পুরা ফ্যামিলিটাকে ওরা ব্রাশ ফায়ার করে চলে যেতে পারে। আমি কোথায় যাব? না, এটা আমাকেই সমাধান করতে হবে। কিভাবে? ওদের সঙ্গেই আমাকে মিশতে হবে, আমার ফ্যামিলিকে সেভ করতে হবে। আপনি সিদ্ধান্ত নিলেন আপনি চরমপন্থী হবেন। চরমপন্থী হব এইভাবে ভাবিনি, আমি ভাবছি যে ওদের সঙ্গে মিশতে হবে এবং ব্যাপারটা যে মিথ্যা ছিল, আমার বোন বলেনি, এটা আমি 100% শিওর। এই জন্যই যে আমার বোন অনেক সাদা সিধা, বাইরের মানুষের সামনে কখনোই বের হয় না, আর প্রশ্নই আসে না সন্ত্রাসী কোথায় পালাইলো তার পিছে পিছে দেখা আর পুলিশকে বলে দেওয়া। সে এক মুহূর্তের জন্য ঘর থেকে বের হয়নি, অতএব এটা বানানো কথা। এটাই আমি ওদের সঙ্গে মিশে ওদেরকে বোঝানোর চেষ্টা করব। মেশা বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে ওদের সাথে মেশা মানে হচ্ছে ওরা যে কাজগুলো করে সেই কাজে নিজেকে যুক্ত করা, বা ওদের কাছে নিজের বিশ্বাস বলতে এটাই বোঝাচ্ছি যে ওদের মধ্যে কিছু বন্ধুত্ব তৈরি করব দলের লোকজনের মধ্যে, যে বন্ধুত্বটা আমাকে সাপোর্ট করবে।
যেটা আপনি বলছিলেন যে একটা বন্ধুত্ব তৈরি করতে হবে নিজের বোনকে সেভ করতে গিয়ে, সেখানে আপনার মেন্টাল প্রিপারেশনটা কি ছিল? ওরা যে কাজগুলো করে সে কাজগুলো করে হলেও ওদের সাথে বন্ধুত্ব সম্পর্ক? হ্যাঁ, ওদেরকে খুশি রাখার জন্য যদি যা করতে বলে সেটাই করব, তারপর আমার ফ্যামিলিকে সেভ করব, এটাই চিন্তা ছিল। প্রিয় শ্রোতা, দেখুন, একটা অপরাধ বা একটা ভালো কাজ করবার জন্য তাকে একটা অপরাধ বেছে নিতে হচ্ছে, এবং এই জন্যই আমরা বলে থাকি যে জীবনে যত ভুল কিংবা অপরাধ থাকে সেই ভুল কিংবা অপরাধের পেছনে কোনো না কোনো ভাবে একটা কজ থাকে। কি করতে পারতো এই ছেলেটি? সে যদি জানাতো পরিবারকে, সেটা মস্ত বড় একটা ভুল হতো। সে যদি প্রশাসনকে জানাতো, তার দৃষ্টিকোণ থেকে সেটা মস্ত বড় একটা ভুল হতো। সে কাউকে জানাবে না, সেটাও একটা বড় ধরনের ভুল। তাহলে কার কাছে ভুল? পরিবারের কাছে ভুল হতো। পরিবার তাকে চার্জ করতো, তুমি কেন জানাওনি? তাহলে সে সিদ্ধান্ত নিল যারা এই কাজটি করতে পারে তাদের সাথে সে মিশবে, এবং মেশার পর তারা যদি তাকে কোনো গর্হিত অপরাধ করতে বলে, সেই অপরাধ করে হলেও তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করবে, নিজের বোনকে সেভ করবার জন্য, নিজের পরিবারকে সেভ করবার জন্য। আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সুতরাং এটা একটা ভুল এবং এটা একটা অপরাধ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কি এরকম কোন অপরাধ করেছিলেন তাদের সাথে মিশে? না, সেই সময়টা আমি পাইনি। হয়তোবা উপরওয়ালাই আপনাকে সেভ করেছে। উপরওয়ালা সেভ করেছে, প্লাস রাষ্ট্র সেভ করেছে। হ্যাঁ, ওই যে এর আগে বলছিলাম সরকার থেকে একটা ক্ষমার ঘোষণা করা হয়েছিল। তখনকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন চরমপন্থী যারা আছেন তারা আত্মসমর্পণ করেন এবং তাদেরকে চাকরি দিয়ে দিবেন, এবং দিয়ে যাচ্ছেন, অনেকে অস্ত্র জমা দেন, এই ধরনের কথা বলা হয়েছিল। আর ওই সময় ঘন ঘন ক্রস ফায়ার হইতো, অনেক আঞ্চলিক লিডাররা মারা গেছে। দলটা একটু আতঙ্কের ভিতরেই ছিল। যখন সরকার এরকম সুযোগ দিল, তখন ওই দলের অনেক লোকজন ভালো হয়ে যাওয়ার জন্য ইয়া করছে। তার মধ্যে আপনি একজন। আর তার মধ্যে আমি একজন বলতে, আমি ওদের সঙ্গে যখন মিশতে ছিলাম এবং পুরোপুরি সেভও করছিলাম আমার ফ্যামিলিকে। আমার ওর মধ্যে অপরাধ একটা ছিল, বড় ধরনের অপরাধ। জি, জানি একটু। হ্যাঁ, অপরাধটা হচ্ছে ওদের একটা মিটিং নিয়ে আমি অ্যাটেন্ড করছিলাম। মিটিং এ ডিসিশন হয়েছিল, টেন্ডার নিয়ে একটা ঝামেলা চলছিল লোকাল লোকজনের সঙ্গে। তো ওদের কথা রাখিনি সেই লোকাল লোকজন। তো ওই মিটিং এ ডিসিশন হইল যে, এবং বিভিন্ন এলাকার কুষ্টিয়ার থানা পর্যায়ের বিভিন্ন এলাকার গ্রুপের লোকজন আসছিল ওই মিটিং এ, অনেক কয়েকশো লোক হবে, এবং রাতের বেলা ওই মিটিং, ওখানে আমিও ছিলাম। তখন ওখানে ডিসিশন হয় যে ওই যেই 3 জন টেন্ডার পেয়েছে তাদেরকে পৃথিবী থেকে সরাই দিতে হবে। ওকে। আর এই জন্য বিভিন্ন জনের মতামত নেওয়া হলো। নেওয়ার পর সবারই একই মত দেওয়া হলো যে হ্যাঁ, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। যেটা আমি বুঝতে পারলাম এটা একটা আদালত, ওদের আদালত। ওকে। হ্যাঁ, তাহলে যেহেতু আদালত, সেহেতু সেখানে একটা লিখিত ডকুমেন্টস থাকতে হবে। আর যারা রায় কথা মুখে উচ্চারণ করছে তারা তো লিখতে পারে না, আর একজনকে দিয়ে লেখাইতে হবে। আমি ওখানে শিক্ষিত ছেলে ছিলাম ওদের মধ্যে, এই জন্য আমাকে দিয়ে ওই রায়ের পুরা ফর্মুলাটা আমাকে দিয়ে লেখানো হয়। আমি ওদের নাম সহ লিখে দিই, যার 4 দিনের মাথায় সম্ভবত ওই 3 জনকে কোনো মাঠে জবাই করা পাওয়া গিয়েছিল। ওকে, তারপর? এরপর থেকে তো যেটা বললাম, রাষ্ট্র ওইভাবে ওদেরকে ইয়া করলো, আস্তে আস্তে সবাই ভালো পথে চলে আসলো। আপনি কি করলেন? আমি ওইখান থেকে, আমার তো একটা সার্টিফিকেট আছে, আমাকে চাকরি করতে হবে। যেহেতু আমার বোনকে আমি সেভ করতে পারছি ওদের সঙ্গে মিশে, বিশেষ করে ওদের যে আঞ্চলিক লিডার গামা ভাই, ওনার আসল নামটা আমি আদৌ জানি না, এটা ওদের ছদ্মনাম গামা। এই গামা ভাইয়ের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়েছিল, এই জন্য। গামা ভাই অনেক শিক্ষিত ছিল, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিল উনি। উনিও ওই পারিবারিক কারণেই ওই দলে যোগ দিতে বাধ্য হয়। ওনার 2টা ভাইকে সন্ত্রাসীরা মেরে ফেলছিল। স্টোরি বিহাইন্ড দ্য স্টোরি। সেই সময় সরকার যদি সিদ্ধান্তটা না নিতেন, তাহলে আজকে কি কোথায় থাকতেন? হ্যাঁ, শিওর, আমি নিশ্চিত আমার ওই দলে যোগ দিতে হইতো এবং অ্যাক্টিভ ভাবে ওদের সঙ্গে যোগ দিতে হইতো। তার আরেকটা নীতি ছিল যে যারা ওখানে অ্যাক্টিভ দল করেন তাদের আমৃত্যু দল করতে হবে। আপনি দল থেকে বের হয়ে গেলে, হ্যাঁ, আপনি ভালো হয়ে যাচ্ছেন, ভালো পথে থাকবেন, ভালো কাজ করে খাচ্ছেন, আপনাকে থাকতে দিবে না। আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না যদি লিখিত ওদের সদস্য হইতে পারতাম। ওকে, আমাকে মেরে ফেলতো। আপনাদের ওখানে এখনো বাড়ি আছে? হ্যাঁ, আমরা ওখানেই আছি এবং খুব বেশ ভালো পরিবেশে আছি। এখন আর এই ধরনের কোনো সমস্যা নেই? না, ওই এলাকায় এদেরকে আর দেখাও যায় না। ওকে, তারপর আমার জীবনের সাজানো একটা স্বাভাবিক মানুষের জীবনের যে ভুলগুলো থাকে এগুলোর মধ্যে অনেকভাবে জড়াইছি। কিছু কথা বলতে হয়। জি, বলুন। সেগুলোর মধ্যে আমি
ওইখান থেকে বাবা মার প্রেসারে চাকরি যেখানে পাও যেভাবে পাও সেভাবে করো, সেই মোতাবেক আমি চাকরি খোঁজার জন্য চলে আসলাম। সৃষ্টিকর্তার সহায় যে আমি ঢাকায় আসার মাত্র 3 দিনের মাথায় বাংলাদেশের বেশ নামকরা একটা গ্রুপের আমি চাকরি পেয়ে যাই। তাদের একটা ফ্যাক্টরি ছিল রংপুরে, আমি রংপুরে পোস্টিং এ চলে যাই। ওইখানে চাকরি করছি, পিছনের অতীতগুলাকে একটু একটু ভুলার চেষ্টা করছি, ভালো হয়ে যাব এরকম চিন্তা ভাবনা। কিন্তু পকেটে টাকা আসলে যা হয়, আবার প্রতি মাসে স্যালারি পাচ্ছি, পকেট গরম থাকছে। তখন তো যৌবন লাইফ, বিয়ে করিনি। কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলের সঙ্গে মিশা শুরু করলাম রংপুর শহরে, স্থানীয় ছেলেরা, এদের সঙ্গে মিশতাম। তখন আমি আবার ফ্যান্সি ডিলে অ্যাডিক্টেড হয়ে যাই। বেশ কিছুদিন ফ্যান্সি ডিল খাইছি। এমনকি বিশ্বাস করবেন না, ওই রংপুর এখন বিভাগীয় শহর, বাট তখন মফস্বল শহর হিসেবেই দেখতো। ওই সময় ওই মফস্বল শহরের কিছু মেয়েরা ছিল যারা নিজেরাও ফ্যান্সি ডিল খাইত। ওকে, এই ধরনের কিছু মেয়েদের সঙ্গে পরিচয় হয়, ওরা ফ্রেন্ড হয়। আমি থাকি সাবলেট একটা বাসায় ভাড়া থাকি, এখানে ওরাও আসতো, একসঙ্গে ফ্যান্সি ডিল খাইতাম, গল্প করতাম, আবার ঘুরতাম। এভাবে দিন যাচ্ছিল। এটাও আমার আর সহ্য হলো না যে এটা কোনো লাইফ না, আমার তো এখন সময় আসছে বিয়ে করার, আসলে বিয়ে করা উচিত। তবে মনের মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে খুব ভালো একটা ফ্যামিলির মেয়ে বিয়ে করবেন আপনি। হ্যাঁ, এটাও আল্লাহ তাআলা হয়তো কথা শুনছেন, বলতে পারি মোটামুটি খুব বেশ ভালো। রংপুর শহরের মধ্যে 10টা উচ্চ ফ্যামিলি থাকলে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিটা ওরকম, তাদের একমাত্র মেয়ে, তার সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার কারণ ছিল ওই সময় মেয়ের বাবা অসুস্থ ছিলেন, স্ট্রোক করছিলেন, মেয়ের বিয়ে দেখে যাবেন। উদ্দেশ্য আরো একটা ছিল যেটা আমি পরবর্তীতে বুঝতে পারছি, তারা শিক্ষিত চাকরিজীবী একটা ছেলে খোঁজেন, বাট ছেলেটা থাকতে হবে ঘর জামাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে একটা গরিবের ছেলেও কেউ ঘর জামাই থাকার জন্য রাজি হবে না। কি হলো, ঘর জামাই থাকতে হলো? যেটা তো আসলে আমি কখনোই ভাবিনি আমি ঘর জামাই থাকবো, কিন্তু ওদের মানসিকতায় সেটাই প্রমাণিত হয়েছে পরবর্তী স্টেপে এসে। আমি ওকে বিয়ে করলাম, বিয়েটা আবার এমন দ্রুত হয়েছে, উইদিন 7 days এর মধ্যেই বিয়েটা কমপ্লিট হয়েছে, উইদাউট মাই গার্জিয়ান। আমি একাই বিয়ে করছি। আমাকে বোঝানো হয়েছে যে তোমার বাড়ি ঘর সব দেখা হয়েছে, আমি লোক পাঠাইছি, সমস্যা নাই, তোমার বাবা মা রেডি হয়ে আসতে তাদের গুছাইতে আরো 1 মাস লাগবে, আমরা বিয়েটা পড়াই রাখি, পরে তোমার বাবা মা আসবে, সবাই আসবে, তখন উঠাই দেবে। এই ধরনের যদি বলেই থাকে ওকে। আমি আবার বাড়িতে ফোন দিছি, এরকম কেউ গেছিল কিনা একটা মেয়ের বাড়ি থেকে। তারা বলল যে হ্যাঁ একটা ছেলে আসছিল। তাই আমি বলছি তো ওরা তো এইভাবে আমাকে বিয়ে দিতে চাচ্ছে, তোমাদের মতামত কি? তোমাদের তো আসতে, আমিও যেটা বুঝছি এদের মতো ফ্যামিলির সঙ্গে একটা অ্যাডজাস্ট করার জন্য অনেক প্রস্তুতির দরকার আছে। তাৎক্ষণিকভাবে আমাদের ফ্যামিলি বোধহয় এটা করতে পারবে না, যেহেতু একটা মেয়েকে দেখলে একটা ভালো ধরনের গহনা টহনার ব্যাপার ট্যাপার আছে, এগুলা তৈরি করার সময় লাগবে, এর বাবারও সময় নাই, স্ট্রোক করে আছে। তাহলে বললাম যে ঠিক আছে, তাহলে আমি বিয়েটা করে রাখি, তোমরা যখন পারবা তখন এসে এটা সব দেখে শুনে যেও। রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ের 2-1 দিন পরেই আমি আমার বাসায় বউকে নিয়ে আসলাম। অবশ্য সাবলেট বাসায় না, আমি তখন সেপারেট একটা বাসা ভাড়া নিলাম রংপুর শহরে। নিয়ে আসার দিন থেকেই মেয়েটার বিহেভ আস্তে আস্তে পরিবর্তন দেখতে লাগলো। কেমন জানি একটা অহংকারী মানসিকতা, যেমন বাসায় এইটা আছে এইটা নাই কেন, ওইটা আছে ওইটা নাই কেন, এই ধরনের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করতে লাগলো। পরিণতি আমার ওই সংসারটা ওই সময় 21 দিন ছিল। 21 দিন পর আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হই। পালিয়ে না, ওদেরকে বলেই আসছি যে তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব না। একটু আগে আমরা এসএমএস পোল দিয়েছিলাম, যারা এখনো পাঠায়নি তারা সবাই এখন গণহার ইয়েস লিখবে। ঘর জামাই কি জিনিস আপনি তো বুঝিয়ে দিলেন মোটামুটি। ঘর জামাই কেউ থাকবে না যদিও ওর ঘর জামাই আসলে ও এখনো কিন্তু হয়নি, যায়নি ওদিকে ঘর জামাইয়ের দিকে, কিন্তু ওকে যেটা হয়েছে যে নেবার প্রসেসটা শুরু হয়েছে। হ্যাঁ, সেটার জন্যই প্রথম পানিশমেন্ট আসলে মেয়ের দিক থেকেই আসছে, যতটুকু আমরা বুঝতে পারছিলাম। হ্যাঁ, তারপর হ্যাঁ, তো আমি তো তখন ও চিন্তা করবো, ও আসলে ওইভাবে সমস্যাগুলো ক্রিয়েট করতেছিল এই জন্যই যে বাইরের বাসায় ভাড়া থাকা সম্ভব না, আমাকে নিয়ে ওর বাসায় নিয়ে যাবে ঘর জামাই করার জন্য। এই প্ল্যানটাই করছিল যে ওকে এইভাবে টর্চার করবি, এটা নাই এটা নাই, এইভাবে আর কি ওরা ফেস করতেছিল, যেটা আমি বুঝতে পারছি পরবর্তীতে। পরে বললাম ঠিক আছে, আমি যদি গাছতলায় থাকি তোমাকে গাছতলায় থাকতে হবে, যদি গাছতলায় না থাকো তো আমি নাই, আমি আমার মতো। তারপর তুমি যেভাবে পারো প্রশাসনিক ভাবে বলো, যেভাবে পারো আমার বিরুদ্ধে দাঁড়াইও, কোনো সমস্যা নাই। এইসব কথা বলে টলে ঢাকায় চলে আসছে। ঢাকায় এসে ওই
বড় কোম্পানির চাকরিটাও ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে হচ্ছে গ্রুপ ছোট, বাট সম্মানটা অনেক বড় পাইলাম, ভালো একটা জব পাইলাম। আমি হেড অফিসে বসতাম, ধানমন্ডিতে আমার হেড অফিস ছিল। কোম্পানি থেকে গাড়িও দিছিল, গাড়িতে যাইতাম আসতাম সব জায়গায়। বিশাল একটা সোসাইটিতে মেশা শুরু করলাম। তো এই সময় একটু খারাপ হতে লাগলাম, অডেল টাকা, সংসারে অশান্তি, কি করব, আবার নেশা পথে পা বাড়াইলাম। প্রতিদিন 2 বেলা ফেন্সি ডিল খেতাম, গুলশান বা অন্য অন্য এলাকায় ক্লাবে যেতাম, জুয়া খেলতাম। এই জিনিসটা আমার মধ্যে ছিল না কখনো। জুয়া যুক্ত হলো আপনার? হ্যাঁ, ক্লাবে যে জুয়া খেলতাম, মাঝে মধ্যে অনেক হাজার হাজার টাকা। একদিন আমি 1 লাখ টাকার উপরেও নষ্ট করে আসছি এরকম। যার দরুন এই চাকরিটা আমি বেশি দিন করতে পারিনি, যেহেতু অ্যাকাউন্টস এর সঙ্গে আমার যেটা ফাইন্যান্সিয়াল ইয়াটা ছিল, তারা আপনাকে ধরে ফেলে। হ্যাঁ, ধরে ফেলে টাকা অ্যাডজাস্ট করতে পারিনি। প্রায় 3 লাখ টাকার মতো মাইনাস ফিগার ছিল, যার জন্য এইভাবে ধরা খেয়ে চাকরিটা চলে গেল। কোম্পানি আমাকে কিছুটা ছাড় দিল, আর বাড়ি থেকে যেভাবে হোক 1-1.5 লাখ টাকা এনে আমি জমা দিয়ে মুক্তি পাই। কিন্তু আবার সে বেকার লাইফ। তখন কি করব, না পারি সন্ত্রাসী লাইফে যাইতে, না পারি কোনো দিক যাইতে, সবকিছু। এর মধ্যে আরো একটা ঘটনা ঘটলো, ওই 21 দিনের সংসারের জন্য সে কনসেপ্ট করছিল, আর এই চাকরিটা বছরখানিক করছি, এর মধ্যে ওর বেবি হয়। ওকে, এইরকম একটা চরম সুন্দর মুহূর্ত, আপনি বাবা হলেন। হ্যাঁ, আমি না কাকে ডাকবো, টাকার উদ্দেশ্যে ব্যাক করি। এরপর থেকে দীর্ঘদিন তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি। এই সময়টা কত সময়? এই দীর্ঘ সময়টা ছিল 3-4 বছর। নট ইভেন উইথ ইউর সান? আমি তার সাথে আমার- কথা হয়নি? আমার ছেলেকে দেখিনি। এই 4 বছর আপনি কিভাবে ছিলেন, কি করেছিলেন, একটু সংক্ষিপ্ত করে যদি বলেন। এই 4 বছরের মধ্যে কিছু স্ট্রাগল বলতে, অল্প বেতনের চাকরি যেগুলো, এগুলো করছি। গাজীপুরের দিকে ছিলাম কিছুদিন। এরপর হঠাৎ করে আমি এখন যে জবটা করি, এখানে চাকরি পাই। গত 6 বছর যাবত এখানে চাকরি করতেছি। আর সবচেয়ে বড় লাস্ট যে কথাটা আপনাদেরকে আগেও বলিনি, অনুষ্ঠানেও বলিনি, যে কথাটা আমি লাইভ বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের এখানে কনসেপ্ট করার জন্য যে অনুরোধটা করছিলাম, সেটা ছিল একটা মেয়ের জন্য। মানে আমার এই 6 বছরের লাইফে চাকরির প্রথম থেকেই মোবাইলের মাধ্যমে একটা মেয়ের সঙ্গে, আমি সংক্ষেপে বলছি, একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল জানে, বাট আমার একটা বাচ্চা আছে এটা জানে না।
তো আমরা দুজন ডিসিশন নিলাম বিয়ে করব। তো আমি চাকরিও পেয়ে গেলাম, খুব ভালো স্যালারি, আমি এখানে যা পাই তার ডবল প্রায়, যেহেতু অভিজ্ঞতার মূল্যায়ন করছে ওরা। তো এখানে জয়েন করে বাসাও ঠিক করি। হঠাৎ রাতে একা শুয়ে আছি আর মনে মনে ভাবছি আসলে কি করা উচিত আমার। কি বিয়ে ভাই তো ডাকলো না, তার পরামর্শ পেলাম না, আবার এখন কি করব ভাবছি। হঠাৎ, এটা কি আল্লাহর ইচ্ছা না কি কারণে, হঠাৎ আমার মোবাইলে রিং হচ্ছে। ফোনটা ধরলাম, আননোন নাম্বার, এটা টিএনটি নাম্বার। তবে টিএনটি কোডটা কেমন জানি সে পেয়ে গেছে, এই দেশে আসবে না, এই জন্য তার পাশে কেউ নাই। ছেলেটাও আমার ছেলের তাদের নাতিটাও বড় হচ্ছে, জামাইকে এখন তাদের দরকার, হয়তো এই কারণেই তারা ভালো হয়ে গেছে। আপনার জীবনটা এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, রাইট? হ্যাঁ, রাইট, এখানেই দাঁড়াই আছে। বাট আমি নিজেকে মনে করতেছি মানুষ ভুল করে, তারাও হয়তো আমার সঙ্গে ভুল করছে, নিজের বুঝটা বুঝতে পারছে। আমি একেবারে নিঃস্বার্থভাবে আমি তাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতেই দেখতেছি। আমি চাই ভবিষ্যতে আমার ছেলেটা বউটা নিয়ে সুন্দর একটা সংসার করতে। চমৎকার একটা হ্যাপি এন্ডিং। আমরা সবসময় বলে থাকি যে লাইফের যে ক্লাইম্যাক্স গুলো আছে, লাইফের যে সত্যগুলো আছে, সেগুলো আপনাকে একটা হ্যাপি এন্ডিং দেবে, এটা আমরা কখনোই বিলিভ করি না। দীপু আজকে চমৎকার একটা হ্যাপি এন্ডিং আমাদেরকে উপহার দিয়েছে, এবং সেই হ্যাপি এন্ডিং এর মূলে হচ্ছে একটা নবজাতক, একটা শিশু, একটা নিষ্পাপ শিশু। আমরা সবসময় এরকম একটা নিষ্পাপ পৃথিবী কল্পনা করি, এবং সেই নিষ্পাপ পৃথিবীর জন্য দরকার নিষ্পাপ মানুষ, এবং নিষ্পাপ মানুষের জন্য দরকার সমাজের যে সিস্টেম, সমাজের যে ব্যবধান, সমাজের যে বিভিন্ন অসঙ্গতি, সেগুলোর পরিবর্তন। জেবিএসবি ঠিক এই জায়গাটিতে কাজ করছে প্রিয় শ্রোতা। জেবিএসবি চিন্তা করে না যে জেবিএসবিতে গল্প প্রচার করবার পর, জেবিএসবিতে সত্য উদ্ঘাটন হবার পরে রাতারাতি সমাজ পরিবর্তন হয়ে যাবে। যারা আজকে শুনলেন, লাখো মানুষ আছেন এখানে, তার মধ্যে যদি 10 জন মানুষও পরিবর্তন হন, 10 জন মানুষও যদি দীপুর কাছ থেকে কিছু শেখেন, দীপুর জীবনের ভালো মন্দ সবকিছু মিলিয়েই আপনার জীবনে যদি ভালো অর্থে কিছু কাজে লাগে, তাহলেই জেবিএসবি সাকসেস। দীপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে, এবং আপনার ছেলের জন্য অনেক দোয়া থাকবে। আপনি এখানে এসেছেন, আপনার জীবনের অপ্রিয় সত্যগুলোকে আলোর সামনে তুলে ধরেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আর আপনাকেও ধন্যবাদ, জেবিএসবির টিমের সবাইকে ধন্যবাদ, আমার কথাগুলো শুনছেন যারা, সবাইকে ধন্যবাদ। সবার জন্য একটা অনুরোধ আমার জন্য না হোক, আমার তো এখন মধ্যম বয়স, একটা সময় হারিয়ে যাব, আমার ছেলেটা যেন মানুষ হইতে পারে। আমি জানি ওদের ফ্যামিলির মধ্যে থাকলেও মানুষ হবে, আমার এই নিয়ে কোনো আপত্তি নাই, কারণ ওদের আর চাওয়া পাওয়ার কিছুই নেই। তো ওর জন্য দোয়া করবেন প্লিজ। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে দীপুর অপ্রিয় সত্যের এই পর্বটি এখানেই শেষ হচ্ছে। আমরা একটু পরে ফিরে আসছি জেবিএসবির অন্য সেগমেন্ট নিয়ে। তবে যেটা বলেছিলাম যে অনুষ্ঠানের প্রথম থেকেই আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ প্যানেল থেকে বিশিষ্ট সমাজবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সাদেকা হালিম। তার কাছ থেকে আমরা এই মুহূর্তে ফোনে জানব যে তিনি পুরো গল্পটা শুনেছেন এবং শোনার পর তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি। চলুন আমরা চলে যাচ্ছি ফোনে। সাদেকা হালিম, আপনি তো পুরো গল্পটাই শুনলেন, তো আপনার ওপিনিয়নটা আসলে কি? যে আমি এতক্ষণ দীপুর এই সময় পর্যন্ত তার জীবনে যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে সে সম্পর্কে শুনলাম, এবং তার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সে যে এই কথাগুলো সে বলতে পেরেছে, আমি তাকে সেই জন্য আগে প্রথমে অভিনন্দন জানাচ্ছি। কেননা অপ্রিয় সত্য কথা বলার জন্য কিন্তু একটা তীব্র মানসিক মনোবল থাকার প্রয়োজন, আর যেটা দীপুর মধ্যে দিয়ে প্রকাশ হয়েছে। আর সে যে প্রথমে আমি বলবো যে মাদকে আসক্ত হয়ে গেছিল,
এটা আসলে আমাদের সমাজে আমি বলবো এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব পরিবারের মধ্যে আমরা দেখছি নারী পুরুষ নির্বিশেষে ড্রাগের ব্যবহারটা, এবং এটার জন্য যে সম্পূর্ণরূপে আমি পরিবারকেই দায়ী করবো তা নয়। এটার জন্য আমাদের সমাজের বিভিন্ন এজেন্সিগুলো দায়ী। কিভাবে কোন পথে মাদক আসছে এবং এই মাদকটাকে এত সহজলভ্য করে তোলা হয় প্রথম দিকে, এবং পরবর্তীতে দেখা যায় যে তারা এই মাদকের থেকে বের হয়ে আসতে পারছে না। ফলে আমাদের পরিবারগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা তৈরি হইনি যে কি পরিস্থিতিতে আমি কিভাবে কোন ধরনের সমস্যা মোকাবেলা করব। এক্স্যাক্টলি ম্যাম, আমি একটু একদম ফোকাসলি যেটা জানতে চাচ্ছি যে আমরা তো এরকম দেখি যে একজন মানুষ কখনো কখনো একটা ভালো কাজ করতে গিয়ে অনেক বড় একটা অপরাধ করে ফেলেন। তো ওর জীবনেও আমরা দেখলাম যে একটা সময় ফ্যামিলিকে এক ধরনের সাপোর্ট দিতে গিয়ে, বোনকে সাপোর্ট দিতে গিয়ে সে এক সময় সর্বহারাতে গিয়েছিল। হ্যাঁ, এটা সর্বহারা দলের সাথে সে জড়িত হয়ে পড়ে, কেননা তার মনের মধ্যে একটা অনুশোচনা ছিল যে সে যেহেতু মাদকাসক্ত, সে সেভাবে জীবিকা অর্জনের উপায়টা খুঁজে পায়নি। তখন সে এই দলটির সাথে যোগ দেয় এবং পরবর্তীতে আমরা শুনছি যে সে চলেও আসছে। তবে তার মধ্যে যে অভাববোধ, অনটন বোধ একটা অন্যভাবে প্রভাব করেছে, যার ফলে সে একটা আমি বলবো যে তার চেয়ে ধনী বা সচ্ছল পরিবারের একটি মেয়েকে বিবাহ করে, এবং সে সময় হয়তো সে চিন্তা করেনি সেভাবে, কেননা তার মনটা কিন্তু কোনো সময় স্থির হয়নি। তার অস্থিরতার মধ্যে তার জীবনে অনেক কিছু ঘটে গেছে। এবং বিয়েতে আমি তাই বলবো যে তার একটা ফসল, এখন সে ঘরে একটি সন্তান আছে এবং মধ্যেখানে ছেলের টেলিফোনটা আসছে। এটা আমি মনে করি দীপুর জন্য এখন একটা টার্নিং পয়েন্ট এবং দায়িত্ববোধের সাথে টার্নিং পয়েন্ট, যে সে এখন কি করবে, কেননা সে একজন পিতা এবং সে একজনের স্বামী। সেক্ষেত্রে আমি বলবো যে তার স্ত্রীর সাথে আগে কথা বলা প্রয়োজন, পরিষ্কার করে, যে তাদের যে এত বছরের একটা ব্যবধান হয়ে গেছে এবং তাকে যেহেতু ওই বাড়িতে কোনো সম্মানই করা হয় না, সেখানে সে কিভাবে ফেরত যাবে এই বিষয়গুলো তাকে পরিষ্কার করতে হবে। কাউন্সিলরের মাধ্যমে, মনোবিজ্ঞানীর সাথে আলোচনা করে হোক, তাকে সেই সমস্যাগুলো আমার মনে হয় নিরসনের দিকে যেতে হবে। চমৎকার বলেছেন। আমি সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে মানুষ তার জীবনের অপ্রিয় সত্যগুলো, গোপন সত্যগুলো বিবেকের তাড়না বোধ থেকে এত লাখো মানুষের সামনে বলছে এবং সেগুলোর পেছনে কি কারণ ছিল সেগুলো বলছে, সেগুলো করার ফলে এই ধরনের অপরাধ বা এই ধরনের ভুলগুলো করার ফলে তার জীবনে কি শাস্তি হয়েছে, বিবেক তাকে কতটুকু পেইন দিচ্ছে সেগুলো বলছে, এবং বলার পরে সবাইকে বলছে যে আমার মতো জীবন যেন কার না হয়। এই যে অনুষ্ঠানের থিমটা, যাহা বলিব সত্য বলিব, এই পুরো অনুষ্ঠানটাকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে মূল্যায়ন করেন? আমি অনুষ্ঠানটা মাঝে মাঝে শুনি এবং আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান, আমি এবিসি রেডিওকেও স্বাগতম জানাচ্ছি যে তারা এই ধরনের অনুষ্ঠান করছে। বিশেষ করে এখনকার প্রজন্মের জন্য এই অনুষ্ঠানটা অত্যন্ত উপযোগী। ইভেন আমি মনে করি এই অনুষ্ঠানটা পরিবারের পিতামাতারও শোনা উচিত। জি ম্যাম, আমি আপনার কাছ থেকে আমাদের শ্রোতাদের ব্যাপারে একটু জানতে চাইবো যে অনেক সময় দেখা যায় এখানে এসে কেউ অপরাধ স্বীকার করলে হয়তোবা সে বলে ফেললো জীবনের এমন কোন একটা গূঢ় অপরাধ, যে অপরাধটার সে স্বীকার না করলেও পারতো, সে বিবেকের তাড়নাবোধ থেকে স্বীকার করেছে এবং সেটার জন্য সে ভুল কিংবা বিবেকের বোধ থেকে স্বীকার করছে, তখন তাকে ডিরেক্টলি অ্যাটাক করা হয় যে তুমি অপরাধ করেছো সুতরাং তোমাকেই শাস্তি দেওয়া উচিত। আলটিমেটলি তার গোলটা থাকে, যিনি এখানে প্রকাশ করেন, যে আমার মতো ভুল যেন কেউ না করে। ওই কথাটা লিসনাররা ঠিক, সব লিসনার আমি বলবো যে অনেক শ্রোতারাই ঠিক সেভাবে নিতে পারেন না, মানে তাকেই দোষী হিসেবে অ্যাকিউজ করেন। এটা আসলে করা উচিত কিনা? আমি মনে করি একেবারেই করা উচিত না, এবং আমি শ্রোতাদেরকে দোষও দিচ্ছি না। কেন করে আপনি বলেছেন যে সব শ্রোতারা করে না, কিছু শ্রোতা করে। এটা হচ্ছে সামাজিকরণের সমস্যা। আমরা এত সনাতনী মানুষ কাঠামো নিয়ে গড়ে উঠছি, আমাদের সন্তানদেরকে গড়ে তুলি, কিন্তু আমার সমাজটা কিন্তু এত সনাতনী নেই। আমাদের এখানে অনেক ধরনের ঘটনা ঘটছে, সেখানে আমি আমাদের মনের জানালাগুলো খুলে দিচ্ছি না, যার ফলে শ্রোতারা তখন বিচারকের জায়গায় দাঁড়ায়। আপনি যখন দীপুর কাহিনী শোনাচ্ছেন বা অন্য যখন একটা মেয়ে তার কাহিনী বলছে বা অন্য একটা ছেলে বলছে, তখন তারা জাজমেন্ট দিতে শুরু করে যে তুমি এটা ঠিক করনি, এটা ভালো করেছো। কিন্তু আমি বলবো যে করেছে, সে যখন স্বীকারই করছে, সে তো অনুশোচনা নিয়েই স্বীকার করছে, তখন তার পাশে একটা বন্ধুত্বের যত বেশি আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব, সে তত আমি মনে করি একটা ভালো পথে আসবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।